আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, আসসালামু কেমন আলাইকুম আছেন? স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, ভালো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া হ্যাঁ, বল। বলতেছি, স্মার্ট কার্ড ছাড়া কি আপনার ওই যে ফাইবার আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলা যায় না? আপওয়ার্কে অ্যাকাউন্ট করা যায়। আমি যখন করেছিলাম আমার প্রথমেই মানে ওইগুলো কিছু চাইনি। ওদের হয়তো এখন হয়তো কিছু সিস্টেম পাল্টাতে পারে। শুরুর দিকে এমন ছিল যে অনলাইনে ইন্টারভিউ নিত, আমার সময় সেভাবে দরকার মানে আমার শুধু হচ্ছে প্রথম কাজ যখন পেলাম তখন মানে এর আগে প্রোফাইল ভেরিফিকেশনের কোনো কথাও তারা বলেনি। প্রথম কাজ যখন পেলাম তখন বলছিল যে আমার প্রোফাইল ভেরিফাই করতে হবে, তখন হচ্ছে আমার স্মার্ট কার্ড আর সেলফি মনে হয় দেয়া লাগলো, ওর একটা মেবি সেলফি দেয়া লেগেছিল, আর হচ্ছে স্মার্ট কার্ড বা এনআইডি কার্ড এটার স্ক্যান কপি দেয়া লেগেছিল। না, আপনার ওই যে আপনাদেরই শিকনেরই মানে ফেসবুকে একটা ভিডিও দেখলাম তো ফাইবার ক্লাসের, ওখানে বলতেছে যিনি ক্লাস নিচ্ছে উনি বলতেছে যে আপনার স্মার্ট কার্ড ছাড়া নাকি ফাইবার নাকি ভেরিফাই করা যায় না, মানে এনআইডি কার্ড দিয়ে শুধু হয় না। মানে 2022-এর ভিডিও তো এটা। আচ্ছা, হতে পারে ফাইবারে শুরুর দিকে কিছু অ্যাক্টিভিটি ছিল, পরে অ্যাক্টিভিটি নেই। এখন তো একদমই মার্কেট প্লেসে দেওয়ার সুযোগ পাই না। তো হতে পারে সিস্টেম পাল্টেছে। আপনি আগে নর্মালি অ্যাকাউন্ট খোলা ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, খুলে না ভাইয়া, অ্যাকাউন্টটা খুলছি আমি, বুঝছেন। আর আপনার গিগ ক্রিয়েট করার ক্ষেত্রে আমার ওই যে আপনার এই যে রিপোর্ট সাবমিট করা লাগে না, রিপোর্ট সাবমিটের অপশন আছে, আচ্ছা আচ্ছা। যে ডকুমেন্টে রিপোর্ট সাবমিট করা লাগে। ওখানে আপনার আমার তো এখনো রিপোর্ট করা শিখি নাই। ওইটাই ভাবতেছি যে ওই রকমই রেখে দেবো না আপনার গিয়ে রিপোর্ট করা শেখার পরে গিগটা পাবলিশ করব। রিপোর্ট শিখে এরপরে গিগ পাবলিশ করুন, কারণ ওই তুমি ক্লিক টিক না করলে একটু ইমপ্রেশন খারাপ হয়ে গেলে তখন আসলে আর মানে ক্লায়েন্ট পাওয়া যায় না ঠিক মতো। এই একটা পেইনের কিছু জায়গা আছে। তাহলে আমি এখন ওই রকমই রেখে দেবো অ্যাকাউন্ট খুলে, শুধু মানে গিগটা আপনার ওই যে ডিসক্রিপশন ওইগুলা মানে আমি রেডি করছি। উম বা গিগটা মানে গিগের আরো যে সাজানোর যে বিষয়গুলো আছে, লেখাগুলো লেখা, তারপর যেটা কি বলে পোস্টার গুলো যেটা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওগুলো দিয়ে আওয়াজ তো আসতেছে না? আচ্ছা, যেটা বলছিলাম ফাইবার ওটা দিয়ে আপনি গিগটা রেখে মানে কি বলে শেয়ার করা বা যে কাজ ইনিশিয়াল আগে স্টার্ট করুন। দিলেই যে প্রথম দিনে কাজ পাবেন তা না। ওকে, গিগটা দিয়ে দেখুন কোনটাতে কাজকর্ম আসে। স্টার্ট করুন মানে কি বলে প্যারালালি অ্যাক্টিভিটিটা করতে থাকুন। ঠিক আছে, ক্লাসে লার্নিংটা হোক, প্যারালালি দেখুন কোনো ক্লায়েন্ট বা কিছু পান কিনা। আমি পারবো না তো, আমার তোর সাথে এরকম সম্পর্ক নেই। তাহলে কি আমি এখন আপনার গিগ পাবলিশ করব? দিতে পারেন। গিগে কি নিয়ে বানিয়েছেন প্রথমে? প্রথমে আপনার পেনিট্রেশন টেস্টিং, মানে নেটওয়ার্ক পেনিট্রেশন টেস্টিং আর ওয়েব অ্যাপ্লিকেশন পেনিট্রেশন টেস্টিং। মানে মেইন ফোকাস আপনার ওয়েব অ্যাপ্লিকেশনে দেওয়া আছে, তো যদি এখনো শেখা হয় নাই পুরোটা। আহ আস্ত পেনিট্রেশন টেস্টিং না দিয়ে vulnerability অ্যাসেসমেন্ট এটা এটা নিয়ে একটা শর্ট মতো দিতে পারেন। মানে একটা শুরু। একটা গিগে বিশাল বড় না করে ছোট ছোট গিগ করে বা মানে কাজ স্পেসিফিক, যে আমি এই রিলেটেড একটা কাজ করে দিব, তোমার অ্যাসেস করে দিব, স্ক্যান করে দিব, বা শুধু একটা রিপোর্ট লিখে দিব, এই এরকম স্পেসিফিক করে গিগ করবে। কারণ পেন টেস্ট কিন্তু অনেক বড় লেভেলের, মানে একটা ব্রড একটা কনসেপ্টে চলে যায়।
তো দেখা যায় যে মানে মার্কেট প্লেসে যে ক্লায়েন্ট গুলো আসে বেশি কেউ আছে আসলে বড় মিডিয়াম এন্টারপ্রাইজ, বাকি বেশিরভাগই আসলে স্মল বিজনেস বা একা বিজনেস রান করছে, এরকম একটা একটা ক্লায়েন্ট বেজ আছে। ওরা মানে এত বিশাল সার্ভিস নিয়ে এফোর্ড করতে পারে না বা নিতে চাইবে, ওরা ছোটখাটো কাজের জন্য আসে। দেখুন ভেঙে দেখা যাচ্ছে আপনি বলতে পারেন যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাওয়ারনেস একটা সার্ভিস দিবে, শুধু ফিশিং লিঙ্ক এইটা এই related। মানে আগের যে ক্লাসগুলো যে নিয়েছি প্রত্যেকটা ক্লাসের টপিকই আসলে এক একটা ফ্রিল্যান্সিং কাজে বেসিসে। তো দেখুন এরকম ভেঙে ছোট ছোট কিছু গিগ করা যায় কি। জি আচ্ছা ভাইয়া। স্যার ওয়েবসাইটে তো ভালনারেবিলিটি খুঁজেই পাই না, অনেক তো টেস্ট করলাম, আপনি যেভাবে দেখাইছেন ওইভাবে তো করলাম। ওয়েবসাইটের উইকনেস নিয়ে কি আমি কোনো ক্লাস নিয়েছি এখনো? আচ্ছা নিয়ে যাই হোক। হ্যাঁ, এটা আসলে ডিপেন্ড করে যে উইকনেস সব অ্যাপ্লিকেশনে যে একই রকম থাকবে, একই মাত্রায় থাকবে সেটা কিন্তু না। স্যার আপওয়ার্কে টেস্ট করার জন্য, মানে আপওয়ার্ক যে ওয়েবসাইটটা, ওইটাকে টেস্ট করার জন্য দিছিল, তো ওখানে টেস্ট করলাম, কিছুই পাইলাম না আপওয়ার্কের ভিতরে। কি টেস্ট করেছে? হ্যাঁ, আপওয়ার্কের ভিতরে আপনি যে পিএসপির যে এক শুক্রবারে তো আমি ক্লাসে ছিলাম না, ভিডিওটা আমি দেখছি। আপনি ওই একটা পিএসপির ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যে টেস্ট করছেন, আমি ওরকম টেকনিক দিয়ে আর টেস্ট করলাম, তো কিছুই পাইলাম না। শুধু একটা কাজ করছে আপনার, ওই যে রোবট ডট টিএক্সটি দিয়ে যে বের করা যায় ওইটা, শুধু কাজ করছে, কিছু প্যারামিটার ওখান থেকে বের করা গেছে, আর কিছু পাইলাম না। পিএইচপি ওয়ার্ডপ্রেসে কি বলছে এটা আমি পুরোপুরি ক্লিয়ার না। মানে আপনি এক্স্যাক্টলি কি কি ট্রাই করেছেন আরেকটু ক্লিয়ারিফাই করে বলুন। আর ওয়ার্ডপ্রেস রিলেটেড কিছু এখানে কিভাবে পাবেন? আপওয়ার্ক কি ওয়ার্ডপ্রেসে বানানো? আপওয়ার্ক তো তারা নিজেদের মতো ফ্রেমওয়ার্ক দিয়ে তারা বিল্ড করেছে, এখানে তো ওয়ার্ডপ্রেসে কিছু পাবেন না, এটাই তো নর্মাল। মানে ওয়ার্ডপ্রেসের যে টেকনিকটা আপনি করছেন, আমি সেম ওই টেকনিকে কাজ করছি, মানে আমি ওয়ার্ডপ্রেসের সবকিছু অ্যাপ্লাই করি নাই। মানে আপনি যে টেকনিক দেখিয়েছেন সবগুলো টেকনিক তো একই হবে নাকি? ওয়েবসাইট যে কোনো হইতে পারে? আচ্ছা, আপনি ওয়েব এনুমেশন নিয়ে কথা বলছেন, নট জি স্যার। উইকনেস। ওয়েব এনুমেশনে আমি বিভিন্ন টেকনিক দেখিয়েছি। হ্যাঁ, এক মাল্টিপল একই কাজে মাল্টিপল টেকনিক আছে, সেখান থেকে আমরা বিভিন্ন তথ্য পেতে পারি। তাও অবশ্য যে আমাদের টার্গেট সবাই হয়তো সেম ভাবে আমাকে রেসপন্স নাও করতে পারে, বা দেখা যাচ্ছে আপওয়ার্কের ফর এক্সাম্পল আমি জানি না রিসেন্ট কি অবস্থা, হতে পারে তাদের কোনো সাব ডোমেইনই নেই। তো আমি সাব ডোমেইন রিলেটেড যতই টুলস রান করি, যদি এমন হয় যে তার সাব ডোমেইন নেই, তো ওখানে তো কোনো রেসপন্স আসবে না। না, তারা সাবডোমেইন উল্লেখ করে দিয়েছে, মানে যেগুলোর ভিতর টেস্ট করতে হবে এবং ওয়েবসাইট কি কি স্ক্রিপ্ট দিয়ে লেখা হয়েছে ওগুলো উল্লেখ করে দিয়েছে, যে জাভা স্ক্রিপ্ট দিয়ে, তারপর রিয়েক্ট দিয়ে লেখা হয়েছে, ওগুলো উল্লেখ করে দিয়েছে এবং স্পেসিফাই করে দিয়েছে যে কোন কোন জায়গায় টেস্ট করতে পারবো। ওগুলা সাব দেখলাম। ডোমেইন খোঁজার জন্য কি কি ট্রাই করেছেন? সাবডোমেন, ওই আপনি যে টুল দেখাইছেন ওইটা, আর একটা এমাস টুল, ওইটা দিয়ে ট্রাই করলাম। আর আমি একটা নিজে একটা খুঁজে বের করলাম, ওইটার ভিতরে অনেকগুলো আসে সেম একই কাজ। ওই আপনি বলছেন না যে সবগুলোই তো আর সঠিকভাবে আসে না, ওটার। হ্যাঁ, তো ওখানে কোনো সাব ডোমেইনের লিস্ট দেখাচ্ছে না মাস বা? হ্যাঁ, অনেকগুলো সাবডোমেইন পাইছি, কিন্তু সবগুলো তো আর এলিজিবল না। হ্যাঁ, মানে আপনার মানে কনফিউশনটা কোথায় হচ্ছে? মানে আমি ভালনারেবিলিটি খুঁজে পাই না এইটাই কনফিউশন, যে কোনো। আমরা তো উইকনেস এখনো খুঁজিনি বা উইকনেসের কোনো আলোচনাও করিনি। আমরা ইনফরমেশন গ্যাদারিং এর কাজ করছি। আপনি একটা ওয়েব অ্যাপ্লিকেশন আছে, আমার একটা টার্গেট,
তার কি কি উপায়ে কি কি তথ্য খুঁজে বের করতে পারি, তার ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড হতে পারে, তার অ্যাপ্লিকেশনের এন্ড পয়েন্ট রিলেটেড হতে পারে, কি কি তথ্য, ইনফরমেশন, আমরা নট উইকনেস। ওকে, আমরা ইনফরমেশন খোঁজার একাধিক টেকনিক টুলস নিয়ে আলোচনা করেছি। আচ্ছা, ওই আমরা ডোমিন যে সার্চ দিলে আগে দেখা যেত যে কোনো ডোমিনে সার্চ দিলে আপনার ওনারের নাম শো করতো, এখন ইদানিং কোনো ওয়েবসাইটে শো করে না, কারণটা কি এটা স্যার? এটা ইদানিং না, এটা 2015-16 সালের দিকে, আমার যতদূর মনে আছে, ইউরোপে একটা পলিসি আনলো, জিডিপিআর একটা পলিসি। এই যেটা হচ্ছে, মানে ওরা প্রাইভেসি ল গুলোতে বেশ স্ট্রিক্ট কড়াকড়ি করলো। এরপর থেকে, মানে একটা সময় হুইজ ডাটা যেটা আছে এগুলো পাবলিকলি অ্যাক্সেসিবল ছিল, মানে অ্যাকচুয়াল ডাটাটাই এখানে শো করতো অনলাইন। পরবর্তীতে এবং কিছু টাকা পয়সা এক্সট্রা পেমেন্ট নিয়ে থাকে যারা নেম, ডোমেইন নেম গুলো আমাদের সার্ভিস প্রোভাইডার আছে, $5 বা $9 মতো নেয়। দিলে যেটা হয় তা, মানে আমি যার কাছ থেকে নাম কিনছি, মনে করুন নেমচিপ.com, হুইজ ডাটা বা এটা, আমি যখন কোয়েরি করছি, নেমচিপের ইনফরমেশন সে দেখাবে, মানে অ্যাকচুয়াল যে ডট কম, মনে করুন ইসি.com, তার ডাটা আমার এখানে শো করবে না, ওই জি স্যার, প্রাইভেসি এটাই লয়ের কারণে। দেখাচ্ছে, প্রাইভেসি দেখাচ্ছে শুধু, হ্যাঁ, যে হ্যাঁ। সবগুলোর ওখানে প্রাইভেসি লেখা। আমি এই বছরে কিছু পাইছিলাম, কিছু আপনার ইন্ডিয়ান ব্যাংকিং ওয়েবসাইটের যে আপনার ডোমেইন গুলো সার্চ দিয়ে ওখানে কার নামে ডোমেইন কেনা এবং ওনাদের ফোন নাম্বার, জিমেল, অনেক কিছু ইনফরমেশন আগে শো করতো। আমি কালকে ঢুকে দেখলাম যে ওই আপওয়ার্কের ওইটা, যে আমি ডোমেইনের ইনফরমেশনটা একটু দেখি যে এটা আসলে কার নামে কেনা আছে, বা ওনারের নাম টাম এগুলা কোনো ইমেল টিমেল পাই কিনা। দেখি কিছুই শো করে না, সবই প্রাইভেসি করা। হ্যাঁ, হ্যাঁ, ওই এবং ব্যাংকের ক্ষেত্রে আরো ওদের কমপ্লায়েন্সের বিভিন্ন ইস্যু আছে, ওদের লাইসেন্সই দেখা যাবে যে বাতিল হয়ে যাচ্ছে, ট্রানজাকশন করতে দিচ্ছে না, এরকম প্রাইভেসি রিলেটেড বা সিকিউরিটি রিলেটেড বিভিন্ন স্ট্যান্ডার্ড তা যদি ফলো না করে। ওকে। হ্যাঁ, ম্যানুয়ালি আমি ক্লাসে মূল ফোকাস আসলে ম্যানুয়ালিতেই দিব। ম্যানুয়ালি টেস্টিং কি কি মেথড বা কিভাবে চিন্তা করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তবে একটা ক্লাসে অটোমেটেড স্ক্যানার গুলো নিয়ে একটু কথা বলা লাগবে, কারণ হচ্ছে মার্কেট প্লেসের ক্ষেত্রে অথবা আমার আহ, মনে করুন একটা জবে ঢুকেছে, সেখানেও মাঝে মধ্যে অটোমেটেড স্ক্যান দরকার পড়বে, আহ, মানে ভেরিয়াস রিজনে। নর্মালি যদি চিন্তা করি, আচ্ছা না, ওটা ক্লাস শুরু হলে এটার ইন ডিটেলস আলোচনায় যায়, আপাতত থাকুক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এই একটা ওয়েবসাইট আছে চাউস প্রজেক্ট ডিসকভারি, এইখানে দেখলাম যে ওরা ডোমেইন দিয়ে, মানে ডোমেইন কোন কোন ওয়েবসাইটের কতটা ডোমেইন আছে এটা দেখায়, তো এটা কি ভ্যালিড? মোস্টলি এই টাইপের সার্ভিস গুলো ভ্যালিড হওয়ার পসিবিলিটি বেশি, কারণ ওরাও কি করে যে এই যে টুলস গুলো, অ্যামাজ বা এরকম যে টুলস গুলো কি করছে, অনলাইনে বিভিন্ন সোর্স থেকে ডাটা পুল করছে না, এরকম বিভিন্ন থার্ড পার্টি সাইটও আছে যারা ডাটাগুলো পুল করে প্রোভাইড করে। কিন্তু ওই যে এটা আপনি, কিছুদিন পরেই যেটা দেখা যায়, এরা আসলে প্রিমিয়াম মডেলে চলে যায়, কিছুদিন ফ্রিতে মানুষের ডাটা দেয়, পরে বলে যে টাকা দাও নাহলে ডাটা শো করবো না। না স্যার, এটা আমি দেখলাম ওয়েবসাইটটা এক প্রকার মনে করেন নিউজ ওয়েবসাইটের মতো। এখানে এক পাশে আপনার সবগুলো ওয়েবসাইট দেওয়া আছে। আপনার ওই যে গত লাস্ট দিন আপনি একটা 8x8 একটা ওয়েবসাইট দেখাচ্ছিলেন, হুম, 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 ওইটা দেখলাম এখানে একদম 4 নম্বরে আছে, এবং ওদের নাম্বার অফ সাবডেইন দেখাচ্ছে 6107, এবং এটা লাস্ট আপডেট 16 আওয়ার্স আগে। আমি আপনাকে লিঙ্কটা দিচ্ছি, আপনি দেখতে পারেন। হুম, হুম, ওকে।
আচ্ছা, পাবলিক বাগ বাউন্টি প্রোগ্রাম যেগুলো আছে, এই টার্গেট গুলো ধরে ওরা টুলস রান করে যা যা রেকর্ড পেয়েছে সেটা এখানে দিয়েছে। এটা একটা হ্যান্ডি একটা হবে। তবে যেগুলো পাবলিক টার্গেট সেগুলোর জন্য প্রযোজ্য। প্রাইভেট যেগুলো টার্গেট আছে নিচে দেখি, আর কিছু না, কিছু নেই। প্রাইভেট আর গুলো তো মোস্ট অফ দা কেসেস স্যার মনে হয় পাওয়া যায় না, কারণ ওরা তো প্রাইভেট গুলোতে দেখা যায় ওরা মানে নিজে থেকে বা ক্লায়েন্ট নিজে থেকে যখন রিকোয়েস্ট দেয় তখনই পাওয়া যায়। তাছাড়া তো মনে হয় পাবলিক গুলো প্রাইভেট গুলো পাওয়া হ্যাঁ, আবার আবার পসিবিলিটি নাই। এমন এমন আছে, কিছু ক্ষেত্রে এমন হয়। ফর এক্সাম্পল, যে 8x8 যেটা আমরা দেখেছিলাম না, এই 8x8, ওদেরই দেখা গেল যে মানে ওই টার্গেটই প্রাইভেটলি ইনভাইট করে বলছে যে আমার এই সাব ডোমেইন গুলো তুমি প্রাইভেটলি টেস্ট করে দাও, বা আমার আন্ডারে 8x8 না, মনে করো 7x7.com আছে, এটাকে তুমি প্রাইভেটলি টেস্ট করো। সেম কোম্পানি অন্য ডোমেইন ভাবে দিতে পারে। যাই হোক, তবে এটা একটা ভালো ফাইন্ডিংস, আমাদের কাজে লাগবে। অলরেডি হিউজ ডাটা এখানে অ্যাভেলেবল। আর কি কি আছে? নিউ প্রোগ্রামস, নো ডাটা টু শো, নিউ সাব ডোমেইনস কি কি পাচ্ছে। আলিবাবার 5টা নিউ সাবডোমেইন এসেছে, খুব সম্ভবত 16 ঘন্টা আগে। ওকে, সুন্দর একটা সাইট। আচ্ছা ভাই, হচ্ছে গিয়ে ওই জাফরুন আক্তার চ্যাটে যে কোশ্চেনটা করছে ওইটা হচ্ছে গিয়ে আমারও জানার ছিল আর কি, যে রিকভারিটা দেখাবেন কিনা। মানে হচ্ছে গিয়ে ওই আমাদের হচ্ছে একটা এজেন্সি আছে, তো আমরা কয়েকটা সিনিয়র বা জুনিয়র মিলে হচ্ছে চালাচ্ছিলাম তো ওয়েবসাইট ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে মোবাইল অ্যাপ বা ডেস্কটপ অ্যাপ ওগুলা নিয়ে আর কি। তো ওইখানে হচ্ছে গিয়ে একজন ক্লায়েন্ট হচ্ছে মেইল করছিল 3-4 দিন আগে যে ওনার হচ্ছে ফেসবুক আইডি এরকম এরকম ইয়া হয়েছে, তো রিকভারি করা যাবে কিনা। তো ওইটা তো কোনো কিছু আনসার মানে দিতে পারি নাই, তো ওইটা কি আসলে পসিবল বা কি ওয়ে, যদি একটু ডিটেলসে বলতেন যে এই আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সোশিয়াল আইডি গুলা। হ্যাঁ, হ্যাঁ। সোশ্যাল মিডিয়ার যেই টেকনিক গুলো আমার জানা ছিল, মোস্টলি ওদের আপডেটের কারণে ওগুলো ডিজেবল হয়ে গিয়েছে। আমার স্টুডেন্ট ত্রিনবের নাম হয়তো শুনে থাকবেন, ওর নিজস্ব এখন এজেন্সি আছে। ও মূলত ডেডিকেটেডলি এই রিকভারির কাজ বা এই সোশ্যাল মিডিয়া বিষয়গুলো কাজ করে থাকে। আর যে কিবরিয়ার যে পার্সোনাল যে পেজটা ছিল, ওটাও দেখলাম গত সপ্তাহে ভেরিফিকেশনের কাজ, মানে ও হচ্ছে কি এই ডোমেইনে যা যা আছে সেগুলো ফোকাস করে থাকে। তো আপডেটের যে বিষয়গুলো আছে এগুলো আমি এখন ওগুলোতে ফোকাস দিই না, মূলত অ্যাপ্লিকেশন সিকিউরিটি বা পেনিট্রেশন টেস্টিংটাতে আমি মূলত কাজ করে থাকি। রিকভারি কাজগুলো আমি করি না। ওকে, তো এটার আপডেটেড নিউজ বা এগুলো প্রোভাইড করতে পারছি না। কাজ আসলে মূলত ওর কাছে ফরওয়ার্ড করে দিই, ও এই কাজগুলো করে দেয়। ওকে, আচ্ছা ভাই। মানে একটা প্র্যাকটিসে না থাকলে যেটা হবে, সাপোজ আমি পেন টেস্টিং এ যেরকম একটা ইনসাইট দিতে পারবো, আহ, হয়তো আইডি রিকভারি নিয়ে সেরকম দিতে পারবো না, কারণ আমি অলরেডি ওই প্র্যাকটিসটাতে নেই। হ্যাঁ, স্প্যামার, হ্যাঁ অনেকটা বলা যায়। কিছু আইডি টেকনিকের এই রিকভারি এটা কি স্যার ইথিক্যাল হ্যাকিং এর মধ্যে পড়ে? পুরোপুরি না, তবে ওই কি বলে টেকনিক্যাল যে প্রসিডিউর গুলো আছে, এইটার মিস ইউজ করা বা মিস কনফিগারেশন ইউজ করার মতো পড়ে। যে আমার একটা ফেসবুকের একটা সিস্টেম আছে, এটার মিস কনফিগারেশন করে, যে একটা আছে না, যে মানুষের অ্যাকাউন্ট রিপোর্ট করে ডিজেবল করে দেয়, সেখানেও আসলে নর্মাল ফিচারটাকেই কি বলে অপব্যবহার করে কাজটা করা হচ্ছে। তো পুরোপুরি হ্যাকিং বলা যায় না এক প্রকার। হ্যাঁ, এই রিলেটেড কিছু কাজ করে স্প্যামার, স্প্যামার বলতে পারি, পুরোপুরি হ্যাকার বলা দুরূহ। ওকে, শাহজালাল জয় ভালো কাজ করছেন, আরো এক্সট্রা
ট্রাই আউট করছেন, ভেরি গুড। আজকে উম, দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে বার্ব সুইট টুলস, ম্যানুয়াল টেস্টিং এর সময় ওকে খুব দরকার পড়বে আমাদের, মানে এক প্রকার আহ আমাদের কাজের জন্য কম্পিউটার যেরকম একটা ইম্পর্টেন্ট বিষয়। কম্পিউটার নাই আমি হ্যাক আসলে করবো কি দিয়ে? বাগ হান্টিং এর ক্ষেত্রে বার্ব সুইটটা এরকম একটা বিষয় যে আমাদের বার্ব সুইটই না থাকে, আমি হান্টিং করবো কি দিয়ে? আমরা প্রিভিয়াসলি ইনফরমেশন গ্যাদারিং এ বিভিন্ন ট্রাই করেছি, টেকনিক দেখেছি যে আমি টার্গেটের কিভাবে কি কি তথ্য পেতে পারি, তথ্য নিয়ে আসতে পারি। এখন তথ্য তো পেলাম, আমি একটা অ্যাপ্লিকেশন খুঁজে পেলাম, একটা সাবডোমেইন খুঁজে পেলাম ফর এক্সাম্পল, বা এইটাতে হচ্ছে আমার টার্গেট, আমি টেস্টিং করব। তো এই যে রিকোয়েস্টটা আদান প্রদান হচ্ছে, যা যা যাতায়াত করছে, এই জায়গাতে আমাদের ইন্টারনাল মেকানিজম বোঝা দরকার। ওইটার জন্য বার্ব সুইট করবে হেল্প। আর পরের অংশটাতে আহ বলতো ওয়েব স্ক্যানিং, যেটা অটোমেটেড স্ক্যানার, সেটা নিয়ে কিছু কথা বলবো। ওকে, ভালো খারাপ কিছু বিষয় আছে, সেগুলো নিয়েও কথা বলবো। তো আমরা স্টার্ট করি। গতদিন বেশ কয়েকটা আমরা পেয়েছিলাম, তাই না? bigbasket.com কে অ্যানোনিমাস সাহেবই তুমি এটাকে দিয়েছিলেন টার্গেট। আমরা এটাকে নিয়ে মনে করুন টাস্ক শুরু করলাম। বারসুইটা বিল্ট ইন ভাবে আমাদের সেট আপ থাকে প্যারোট কালি সব জায়গাতেই। টার্মিনালে গিয়ে বার্ব সুইট কমান্ড লিখলেও রান হওয়ার কথা। বাকি এখানে করা আছে, বার্ব সুইট দিলাম। তো এটা দুইটা এডিশন হয়, কমিউনিটি আর দুইটা না, এখন চারটা এডিশন হলো। কিছুদিন আগে রিসেন্টলি ওরা রিলিজ করেছে, ওদের ওয়েবিনারে ইনভাইটেশন ছিল। ক্লাউডে একটা বার্ব সুইট এডিশন রিলিজ করেছে। স্যার এই বার্ব স্যুট প্রোটা যদি অন্য কারো লাইসেন্স দিয়ে ইউজ করি তাহলে কি সমস্যা আছে? হ্যাঁ, ওই লাইসেন্সের জন্য যেই লাইসেন্স জেনারেটর, যে প্রোগ্রামটা থাকে ক্র্যাক ফাইলে, জি তো মানে বার্ব সুইটের ইস্যু। বার্ব সুইট যে আছে সে ক্লিন, ওর যে লাইসেন্স অ্যাক্টিভেটর যে ম্যালিশিয়াস কোড ওইখানে যুক্ত করা থাকে। ঠিক আছে, মানে যাবেন কোথায়, মুক্তি নেই। তবে এখানেও অল্টারনেটিভ আছে, আমি সেটাই দেখাবো ক্লাস একটু পরে। যে আমার তো দরকার নেই এত মানে কি বলে ঝুঁকি নিয়ে এই, এর কাজ করা। ও আচ্ছা, একদম ইনিশিয়ালি কি হচ্ছে, আপনার এরকম ব্ল্যাঙ্ক উইন্ডো আসছে। প্রোতে যেটা করা যায়, আমি যে কাজ করছি, টাস্ক করছি, এটা সেভ করে রাখা যায়। বা চাইলে কিছু কিছু বাগ বাউন্টি প্রোগ্রামে দেখবেন যে ওরা বার্ব সুইটের কনফিগারেশন ফাইল বা এরকম জিনিস শেয়ার করে। এই পলিসির আশেপাশে দেখবেন এইটা লেখা থাকে, হ্যাঁ, ক্লিক করে ডাউনলোড হয়। তো আপনি ওই এক্সিস্টিং প্রজেক্ট আকারে সেটাকে এখানে অন করতে পারেন। আচ্ছা, পুরোটাই বার্ব সুইট প্রফেশনাল নিয়ে গেছে, ফ্রিতে আমরা এটা অন করতে পারছি না। আচ্ছা, এই যে কনফিগারেশন ফাইলের কথা বলছিলাম, যে ওরা যদি কনফিগারেশন ফাইল দেয় বারসুইটে, মানে বারসুইটে কিছু সেটিংস বা কিভাবে কি রিকোয়েস্ট পাঠাবেন, কোন সেশন ভ্যালু বা কি ব্যবহার করবেন, এই রিলেটেড একটা কনফিগারেশন ফাইল ওরা প্রোভাইড করে থাকে normally। তো সেটা এনে ইউজ করবেন। আমি ডিফল্ট দিলাম। কি আছে বারসুইটটা খুবই শক্তিশালী টুলস। এই যে একটা সময় হ্যাক বা ট্যাগ বা ব্যবহার হতো, এগুলো ডাইনোসর যুগের টুলস। যদিও তাদের কিছু মেকানিজম ভালো, হ্যাকবার টুলসের বা আরো কয়েকটা টুলস আছে, কিন্তু ওগুলো আসলে হ্যান্ডি না। একটু বার্ব সুইটটা যদি একবার ভালো করে বুঝে যান, দেখবেন যে বার্ব সুইটের মানে শক্তি কতখানি বেশি। কিছু মানুষ আছে, মানে আছে না, এর একটা প্রবাদ আছেন, অল্প বিদ্যা ভয়ঙ্করী, এরকম একটা ঘটনা ঘটে। মানে ফেসবুকেও একবার এরকম এই বাংলাদেশি কোনো একটা কমিউনিটিতে আমি কমেন্ট করেছিলাম যে ভাই আসলে
একবারের চেয়ে বার সুইটের কিন্তু ক্যাপাসিটি বেশি। সে পারলে কমেন্টেই আমার সাথে যুদ্ধ শুরু করে দেয়, ভারত পাকিস্তান যুদ্ধ ওখানে শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে একবারকে কেন খারাপ বলছে? সে আসলে জীবনে হয়তো ঠিকভাবে বার সুইটকে এক্সপ্লোরই করেনি। হ্যাঁ, সে কি কোন প্রাগৈতিহাসিক কালে কে কোন একটা ক্র্যাক করছে, কোন ভিডিওতে বলেছিল একবার, সেটাই আমরা প্রজন্মের পর প্রজন্মের ধরে ক্যারি করে যাই। বাপুকে চাপা ছিল একবারে যেটা মানে একবারে যেটা ভালো ছিল একটা ওয়েবসাইটে রিকোয়েস্ট পাঠাচ্ছি, তো ইন দ্য মেইন টাইম আমি সেখানে আমরা কিছু পেলোড দিয়ে দিতে পারছি। আপনারা হয়তো যারা অলরেডি ইউজ করেছেন তারা হয়তো বুঝতে পারছেন আমি কি নিয়ে বলছি। তো অলরেডি সেখানে পেলোড আছে, এটা আমি দিয়ে দিচ্ছি। কিন্তু এটা তো আহ, কিছু প্রি ডিফাইন্ড পেলোড, বা সেখানে আমার ক্যাপাসিটিটা অনেক কমে যায়। হ্যাঁ, পারফেক্ট কি বলি, একবার ভালো, কিন্তু তার কিছু লিমিটেশন আছে। ওকে, তো বার্ড সুইটে যেটা সুবিধা হচ্ছে যে আমার একদম কমপ্লিট কন্ট্রোল থাকছে, আমার একদম লিমিটেড এরকম হচ্ছে না। আমার পেলোড বা যেটাই দেই, আমার আর শুধু যে পেলোড দেওয়ার বিষয় আছে তা কিন্তু না, বা রিকোয়েস্ট যে ক্যাপচার হচ্ছে। হ্যাঁ, অনেক অ্যাপ্লিকেশন আছে রিয়েল টাইম স্ট্রিমিং এর ঘটনা ঘটে। মনে করুন একটা ওয়েবসাইটে গিয়ে তো দেখেন না, কাস্টমার সাপোর্ট থাকে, চ্যাট অ্যাপ্লিকেশন, আপনি সেখানে চ্যাট করতেন, মেসেজ আদান প্রদান করছেন। ওই জায়গাগুলোতে কি ইউজ হয় জানেন? ওয়েব সকেট। তো ওয়েব সকেটের ইনফরমেশন কি একবার ধরতে পারবে? এটা পারে web socket এ পারে। তো এই বাগ সুইচের ভিতরে অনেক কিছু আছে। মানে দেখতে একটা টুলস মনে হয়, এর ভিতরে এরকম ছোটখাটো অনেকগুলো কাজ করার ক্যাপাসিটি আছে। তো তার কারণে একবারে একটা সময় গিয়ে যেটা হয়েছে যে এটা মানে আমাদের মডার্ন টাইম, মিমস আছে না, মডার্ন প্রবলেম মডার্ন সলিউশন। আমাদের এই মডার্ন যে অ্যাপ্লিকেশন গুলো সেখানে আসলে আর একটু এরকম এফিশিয়েন্ট টুলস এর দরকার, যে আরো এই মডার্ন টেকনোলজি গুলো ধরতে পারে বা এটা রিলেটেড কাজ করতে পারে। ঠিক আছে, একবার ভালো, কিন্তু তার অনেক লিমিটেশন আছে। হ্যাঁ, ডিটেলসে সব দেখা বা ম্যানিপুলেট করার জন্য বারফুটা খুবই ভালো একটা আমাদের সুবিধা দিয়ে থাকে। সাউন্ড লো হয়, হ্যাঁ, আমাদের নেটওয়ার্কে বলে অপটিক্যাল সাবমেরিন কেবল আছে, ওখানকার ইস্যুটা নাকি এই সারা মাস জুড়েই থাকবে। তো মাঝে মধ্যেই ওয়াইফাই নেটওয়ার্কটা করে ড্রপ, বিরক্ত লাগে তখন আমারও। যাই হোক, যেটা বলছিলাম, প্রথম যে পেজটা ড্যাশবোর্ড, এটা ওই কি বলে কোম্পানির প্রচারের সাথে তারা এটা একটা দিয়ে রেখেছে এরকম বিজ্ঞাপন। আর এখানে আমাদের কি বলে এখানে প্রো এডিশনে যেটা হয়, প্রো এডিশন অবশ্য এই বেশি না এক হিসাবে চিন্তা করলে। বার প্রো $450 দেখেছিলাম। প্রায় 50,000 টাকার কাছাকাছি। এই দাম বেড়েছে নাকি আবার পরে? আমার সাইট লোড নিতে সময় নিচ্ছে। $450, আচ্ছা যাই হোক, 50,000 টাকার কাছাকাছি হবে। একদিক দিয়ে ভালো, আরো ওদের অ্যাডিশনাল সাপোর্ট গুলো দিতে পারে। যেমন আরেকটা হচ্ছে কোলাবোরেটর, এটা নিয়ে একটু আহ, এখন একটু বলি, যেহেতু ফিচার নাই তো তা বলতে অসুবিধা কি। এটা হচ্ছে আমি মনে করুন একটা কোনো অ্যাপ্লিকেশনে কোনো একটা দুর্বলতা পেলাম, সার্ভারে কোনো একটা রিকোয়েস্ট পাঠাচ্ছে, বা সে কোনো একটা মানে আউট গোয়িং কোনো একটা কমিউনিকেশন করছে, সার্ভার বাইরে কোনো একটা কমিউনিকেশন করছে, কোনো উইকনেসের কারণে এমন হতে পারে। ফর এক্সাম্পল এমন কিছু একটা করছে, তো ও যে বাইরের ইন্টারনেটে একটা কমিউনিকেশন করছে, ওটা ধরবো কি দিয়ে? ওটা ধরার জন্য বার এই কোলাবোরেটর ছাড়া, কিন্তু এটা প্রফেশনাল অনলি, সুইট এটা অ্যাক্সেস দিবে না, জাস্ট দিয়ে রেখেছে। তো যেটা হয় বারফিট আমাদের যেরকম পাবলিকলি অ্যাক্সেসিবল ইউআরএল অ্যাড্রেস প্রোভাইড করে, যে, সে হচ্ছে এই ওই সার্ভার, ভিকটিম সার্ভার বা টার্গেট যে সার্ভার, তার আউটগোয়িং রিকোয়েস্টের কি কি ডাটা পাস করছে এগুলো ক্যাচ করতে পারে। ওকে,
তো প্রোতে এরকম বেশ কয়েকটা ফিচার আছে। আর অটোমেটেড স্ক্যান যেটা বা সুইটের প্রো এডিশনটা প্রোভাইড করে, এবং সে যে কাজটা করে এখানে এই যে ডান দিকে এগুলোতে ডেমো দিয়ে রেখেছে আর কি। হ্যাঁ, ফর এক্সাম্পল এসকিউএল ইনজেকশন। প্রো এডিশনে সে যে কাজটা করে আমার এইটা ইস্যু ডিটেইলস রিপোর্টের বিষয়ে সেগুলো দিচ্ছে, কি রিকোয়েস্টের ভিত্তিতে কি রেসপন্স পেয়েছে, মানে মানে ওভারঅল সব টেকনিক্যাল ডিটেইলস থেকে ফর্মাল ডিটেইলস সবকিছু প্রোভাইড করে। এটা হচ্ছে প্রো এডিশনে। হ্যাঁ, $449। ওকে, এখানে গিয়েছিলাম আরেকটা বিষয় দেখানোর জন্য। বার্ব সুইটের একটা আছে এন্টারপ্রাইজ, এখানে একটু বলে রাখবো শুধু, কারণ যদি প্রফেশনাল লেভেলে কখনো কাজ করতে দেন এটা আপনার সামনে পড়বে। অনেক প্রতিষ্ঠান আছে এন্টারপ্রাইজ এডিশন পারচেস করে থাকে। যে এন্টারপ্রাইজের কি আহ, যেটা বলছিলাম, প্রো যেটা প্রো আর কমিউনিটি, ওখানে হচ্ছে ম্যানুয়ালি আমার টেস্টিং করার এই যে ক্যাপাসিটি সেটা আছে। এন্টারপ্রাইজে সেই মানে এটা ক্যাপাসিটি নাই বলবো না, বরং এটা একদিক দিয়ে ভালো। কারণ বড় বিগ এন্টারপ্রাইজে যেটা হয় যে এদের আসলে এত পরিমাণ অ্যাসেট, এত পরিমাণ অ্যাপ্লিকেশন, ম্যানুয়াল টেস্টিং তাদেরও দরকার পড়ে। কিন্তু এগুলো অর্গানাইজ একটা মনে করেন একটা প্রতিষ্ঠান সার্ভারই আছে 500-র উপরে। এত সার্ভার যদি থাকে, এত এত অ্যাপ্লিকেশন, এত কিছু সেখানে রান হচ্ছে, অর্গানাইজড ওয়েতে এগুলো স্ক্যান করা, এই অ্যাপ্লিকেশন গুলোর কমিউনিকেশন উইকনেস গুলো বের করা খুব টাফ ব্যাপার। তো ওই জায়গাতে এন্টারপ্রাইজ এডিশনটা ব্যবহার হয়ে থাকে। এটা হচ্ছে অটোমেটেড স্ক্যান মূলত করে থাকে, এবং বেশ ভালো, বেশ ভালো সে সার্ভিস প্রোভাইড করতে পারে। আর স্যার, প্রো এডিশন যেটা, ভার্সিটির টেস্টটা ওই বাইন্যান্স দিয়ে কইরেন, আমি লিংক দিয়ে দিছি। বাইন্যান্সের আমি লিংক দিছি আর একটা স্ক্রিনশটও দিছি। ওরা বলে দিছে মানে বাইন্যান্সের সব ডোমেইন টেস্ট করতে পারবে আর কি। binance.es, ওর সাবডোমেইন লিস্ট টিস্ট এগুলো খুঁজে আমাদের এখানে প্রোভাইড করুন, কারণ ওই আপনি তো দিয়েছেন স্ক্রিনশট, এগুলো যদি সাবডোমেইন আবার খুঁজতে চাই আবার 2 ক্লাস লাগবে খালি সাবডোমেইন কটা খুঁজে বের করতে। ওকে, আপনি ওই ডাটাগুলো কালেক্ট করে ইনফরমেশন গ্যাদারিং এর কাজগুলো করে সেটা আমাদের সাথে শেয়ার করুন। স্যার এইটা তো একটা ক্রিপ্টো এক্সচেঞ্জার, তো ক্রিপ্টো এক্সচেঞ্জারের ওয়েবসাইট গুলো একটু ভিন্নভাবে তৈরি করা হয় না হ্যাঁ, নর্মাল হতে পারে। ওয়েবসাইট থেকে? তো হ্যাঁ, এই হতে পারে। ক্ষেত্রে এই ক্ষেত্রে কি আমাদের এখানে এটা কাজ করবে ভালোভাবে? কে কাজ করবে? বার্ব সুইট? না, আমরা এর আগে যেটা করছিলাম ইনফরমেশন গ্যাদারিং এ যে টুলস গুলো ইউজ করছিলাম, হ্যাঁ, না, মানে ভার্সুইট তো এটা কাজ করবেই। হ্যাঁ আমি বলি, আমরা যে টুলস গুলো ট্রাই করেছি ও কোথায় কাজ করেছে? ওয়েবসাইটের মানে ওয়েব অ্যাপ্লিকেশন যে নর্মালি কাজ করে তার যেই গাঠনিক যে বিষয়গুলো আছে, সাবডোমেইন, ডিরেক্টরি, প্যারামিটার, তাই না? এগুলো তো সব ওয়েব অ্যাপ্লিকেশনই কমন, অবভিয়াসলি থাকবে। এখন হতে পারে তাদের অ্যাপ্লিকেশনটা অন্য একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করেছে, হতে পারে তার অ্যাপ্লিকেশনটা মিসকনফিগারেশন কম বা এরকম কিছু। মাঝে মধ্যে মিসকনফিগারেশনের কারণে আরো এক্সট্রা ডাটা আমরা দেখতে পারি। মেবি লাস্ট ক্লাসে এরকম কিছু একটা এক্সাম্পল দেখিয়েছিলাম। কিন্তু অন্যান্য যেগুলো আছে যেমন সাবডোমেন, যেহেতু এটা অবভিয়াসলি থাকবে, সে যে ল্যাঙ্গুয়েজেই লেখা হোক, এটা একটা অ্যাপ্লিকেশন বানিয়েছে মানুষকে সার্ভ করার জন্য, মানুষকে তথ্য দেখানোর জন্য, তাই না? মানুষের তথ্য দেখছে, মানুষের তথ্য নিচ্ছে এবং মানুষকে তথ্য দেখাচ্ছে। তো এটা অবভিয়াসলি সব জায়গাতেই থাকবে। তবে তথ্য কি পরিমাণ পাচ্ছি না পাচ্ছি এগুলোর ভেরিয়েশন হতে পারে। এআরএস সাহেব অলরেডি কতগুলো আমাদের
টার্গেট বের করে এনেছে। ওকে, আমরা এটা রেকর্ডে রাখি। শুধু আমার একার রেকর্ডে রাখলে হবে না, হ্যাঁ, আপনারাও রেকর্ডে রেখে এসব করতে প্র্যাকটিস করবেন। তো সাবরাউন্ড কি এই কয়টাই? ওদের তো মনে হয় অনেকগুলো হবে, যে একটু আগে আপনাদের সহপাঠী একটা ভালো সাইট করলো, প্রজেক্ট ডিসকভারি.io। তো বিনান্সের অনেক কিছু থাকতে পারে। তো অল কি পরিমাণ আছে? আটান্ন কিলোবাইট, অনেক বড় হতে পারে। আমরা ডেস্কটপে ডাউনলোড দিই। ডাউনলোড। স্যার আমি 326টা পাইছি। কোথায়, ওই সাইটে না স্ক্যান করে? না, আমি স্ক্যান করে পাইছি। ভেরি গুড, রেকর্ড রাখুন। এগুলো কি ভ্যালিড কিনা এটাও একটু স্ক্যান করার দরকার আছে। র্যান্ডমলি নিচে থেকে যে কোনো একটা নিই, নাকি ও খালি ব্রুট ফোর্স করে প্রজেক্ট ডিসকভারি সাইট আমাদের দিচ্ছে? আই ডোন্ট নো। তো প্রজেক্ট ডিসকভারি সাইটটা ভালো। আরেকটা মানে সাইটের কথা, আহ, নামটা মনে আসছে না, এ দিয়ে সম্ভবত নামটা। ওরাও এই টাইপের একটা সার্ভিস প্রোভাইড করে। একটা না, দুইটার কথা মনে আছে, মানে লোগো মনে পড়ছে, নাম মনে পড়ছে না। যাই হোক, ভ্যালিড সাবডোমেইন না সম্ভবত। যেটা দিলাম রিডাইরেক্ট করে মূল ডোমেইনটাকে নিয়ে চলে আসবে। আচ্ছা, এই অনেক। ভাইয়া হ্যাঁ, বলো। বলতেছে যে কোনো একটা আপনার ডেডিকেটেড ওয়েবসাইট নিয়ে শিখাইলে আমরা ওইটা দেখে বাদ বাকি নিজে ট্রাই করলাম, তার মানে শিখতেও ভালো হইতো। এইভাবে এক একদিন এক একটা একজন দিচ্ছে, মানে আপনারও সময় লাগতেছে, আমাদেরও মনে করেন ক্লাসের সময় নষ্ট হচ্ছে। তখন এক দেখেন যদি একজনের এক এক মত। কেউ কেউ প্রেফার করে যে না, এইভাবে আমাদের ক্লাসে দেখাতে হবে, তো আমাকেও সেভাবে নেভিগেট করতে হয়। না, আপনি যেভাবে পড়ালে ভালো হয় আর কি, আপনি সেটা মানে আপনি ডিসাইড করলে ভালো হয়, ওইটা বলতেছি। সে আমার সাথে সবাই আবার একমত হয় না, এটা ক্লাস হয়। আমি মূলত যেটা করি, বা আমার প্রেফার্ড ওয়ে হচ্ছে, এট ফার্স্ট আমার তো উইকনেসটা বোঝা দরকার, বা মেকানিজমটা বোঝা দরকার। আমরা যেটা করতে পারি, আগে একটা ল্যাব এনভায়রনমেন্ট এটা দেখতে পারি যে আচ্ছা কিভাবে হচ্ছে, জিনিসটাকে বুঝি, বা মেকানিজমটা বুঝি, কিভাবে কাজ করছে বুঝি, টুলসটা কিভাবে অপারেট করছে বুঝি। এরপর আমরা বাসায়, মানে হোমওয়ার্ক হিসেবে নিজেরা এই টার্গেট গুলোর উপর ইমপ্লিমেন্ট করব। একটা সময় ভাবে দেখাতাম, কিন্তু শিক্ষার্থীরা এটাতে আগ্রহী না। প্লাস এই যে বাসায় হোমওয়ার্ক করতে বলছি, বা এক্সট্রা ওয়ার্কটা আসলে কেউ করতে চায় না। সবার কথা হচ্ছে ক্লাসে এসেছি, ক্লাসের বাইরে কিছু করা সম্ভব না, এতটুকুই করব, আমাকে ক্লাসেই এগুলো দেখাতে হবে। এবং কেউ কেউ তো রীতিমতো মানে কি বলে, উচ্চ স্বরে বলা শুরু করে যে কেন হলো না, কেন এটা হচ্ছে না, ওরকম হচ্ছে না। তো এটা
আহ একটু অসম্মানের। তো তো ঝামেলা এড়ানোর জন্য তারা যেভাবে চায়, ওকে আপনি এভাবে চাচ্ছেন আমি এভাবে দেখাবো, আপনি ওভাবে চাচ্ছেন ওকে ওভাবেই দেখাবো, আমার কোনো আপত্তি নেই। না ভাই, আপনার থেকে তো এখানে মনে হয় না যে কেউ বেশি জানে এই এই লাইনে, আপনার এই না, রিলেটেড, সাইবার কিছু মানুষ সিকিউরিটি আছে, রিলেটেড। এটা হচ্ছে বিশ্বাসের উপর। এখন মানুষ শরীর থেকে শরীফা হয়ে যাচ্ছে বিশ্বাস করে আর ট্রেনার থেকে বেশি কিছু জানা, এটাও বিশ্বাসের বিষয়। কেউ সেইভাবে একটা সেলফ মোটিভেটেড আত্মবিশ্বাস নিয়ে ক্লাসে হামলে পড়ে। তো এই ঝামেলা এড়ানোর জন্য কে যাবে নিজের খেয়ে নিজের করে এত মানুষের সাথে ফাইট করতে? আমার দায়িত্ব ছিল গাইড করার, আমি গাইড করে যাই, হোয়াট এভার। আচ্ছা, আমরা আমাদের বার্ব সুইটে আলোচনা করছিলাম, আবার ওটাতে একটু ব্যাক করি। আহ প্রো এডিশনটা নিয়ে একটু বলছিলাম, এন্টারপ্রাইজ নিয়ে একটু বললাম। ওরা ফোর্থ ফোর্থ না, ফিফথ প্রোডাক্ট বলবো, কারণ ফোর্থে আরেকটা প্রোডাক্ট সিআইসিডি পাইপ লাইনে ইন্টিগ্রেট করতে পারে আমাদের যেই ডেভেলপমেন্ট গুলো আমরা করে থাকি বার্ব সুইটে। এগুলো একটু জেনে রাখা দরকার, কারণ এন্টারপ্রাইজ গুলোতে যদি সিকিউরিটি রিলেটেড কোনো চাকরিতে দেন, ইন্টারভিউতে এগুলো রিলেটেড কোশ্চেন করে বসবে যে তুমি কি সিকিউরিটি নিয়ে কাজ করেছো, আমাকে একটা এরকম প্রফেশনাল কাজে কোনো একটা টুলস নিয়ে বলো। ঠিক আছে, তখন বলতে না পারলে অসুবিধা নেই। তো একটা হচ্ছে সিআইসিডি পাইপলাইনে আমাদের যে ডেভেলপমেন্ট গুলো হচ্ছে, কন্টিনিউয়াস একটা কোড পুশ করার আগে সেটার অ্যাপ্লিকেশনটা উইকনেস সে টেস্ট করবে। আবার ইথ, যেটা লেটেস্ট যেটা ওরা এনেছে সেটা হচ্ছে ক্লাউড এডিশন। এন্টারপ্রাইজটা তো লোকালি সেট আপ করা লাগে, এন্টারপ্রাইজটা আমাদের সার্ভারে সেট আপ করা দরকার পড়ে। সে সার্ভারে হচ্ছে গিয়ে যারা অ্যাপ্লিকেশন আছে আক্রমণ করতে পারে। আর একটা হচ্ছে ক্লাউড এডিশন, যাতে আপনার কিছু সেট আপ করা লাগবে না, বাইরের ইন্টারনেট থেকে অ্যাটাকার যদি আক্রমণ করতো, উইকনেসের টেস্ট করতো, সেটা কেমন হতো সেই ধরনের একটা সিমুলেশন বা করতে পারে। তো এগুলো বার্ব সুইট নিয়ে কথা। বেশ কয়েকটা এডিশন আছে, আমরা কমিউনিটি এডিশনটা ব্যবহার করব, এবং এই কমিউনিটি এডিশনের ব্যবহারটা বুঝতেও একটু প্র্যাকটিসের দরকার পড়বে। মাঝে মধ্যে ফ্রিল্যান্স কাজের ক্ষেত্রেও বা রিমোট জবের ক্ষেত্রেও তারা কিন্তু টেকনিক্যাল টাস্ক করতে দেয়। আমার অভিজ্ঞতায় যেটা দেখেছি, টেকনিক্যাল টাস্কগুলো যখন করতে দেয়, অ্যাপ্লিকেশন রিলেটেড কাজের সুযোগ বা চাহিদা কিছুটা বেশি। টেকনিক্যাল টাস্ক করতে দিলে আপনার এই হ্যান্ডস অন অভিজ্ঞতাগুলো যদি না থাকে, দেখা যাচ্ছে যে আপনি টেকনিক্যাল টাস্কটা করে উঠতে পারবেন না। কয়েকদিন আগেও একজন, গত সপ্তাহে একজন আমাকে ফোন দিয়ে বলছে যে আমার একটা ইন্টারভিউ আছে, একটা টেকনিক্যাল টাস্ক দিয়েছে, বাট সে খুব ভয় আছে সে আদৌ করতে পারবে কিনা। কারণ কিভাবে করবে, এই বেসিক টুলস বা এগুলো ব্যবহার করা কিন্তু সে জানে না। ওকে, তো এক মানে টুলসটা নেই। একটা সহজ উদাহরণ দিয়ে বোঝায় যে একটা আপনি যে একটা গাড়ি খুলতে চাচ্ছেন, বা একটা আপনার বাসায় একটা ইলেকট্রনিক্স জিনিস খুলতে চাচ্ছেন, আপনার হাতে থাকা স্ক্রু ড্রাইভারটা যদি ঠিকভাবে ব্যবহার করতে না জানেন, আপনি কিন্তু ধরতেই জানেন না স্ক্রু ড্রাইভার, আপনি ফ্যান খুলবেন কি করে, তাই না? এরকম একটা বিষয় হয়। তো এই টুলসটার মেকানিজম বুঝতেও একটু হ্যান্ডস অন প্র্যাকটিসের দরকার। টেকনিক্যাল টাস্ক বা বাগ হান্টিং যেখানে যাই, আমাদের আহ, অভিজ্ঞতাটা দরকার পড়বে। তো এট ফার্স্টে আগে টার্গেটে যাবো না, প্রক্সি অংশটাতে ওর কিছু কনফিগারেশনের দরকার পড়ে বার্ব সুইটে। কনফিগারেশনের বিষয় যেটা হয়, প্রক্সি জিনিসটা কি আসলে মেনলি, বা প্রক্সি কিভাবে কাজ করে। মনে করুন আমার ব্রাউজার, সে তো একটা রিকোয়েস্ট পাঠাচ্ছে, তাই না? রিকোয়েস্টটা যাবে কোথায়? সার্ভারে। আমরা তো নর্মালি এটাই জেনে থাকি, ব্রাউজার থেকে বের হয়ে রিকোয়েস্টের ডাটা প্যাকেটটা সার্ভারে চলে যাচ্ছে। বার্ব সুইট যে কাজটা করতে পারে, ও ব্রাউজার এবং সার্ভারের মাঝখানে বসে, ব্রাউজার থেকে বের হয়ে রিকোয়েস্টটা যখন সার্ভারে যাচ্ছিল, তার আগে তাকে আটকায়, দেখে যে আচ্ছা এটা কোথায় যাচ্ছে,
আবার ওই সার্ভার যে রিপ্লাই পাঠিয়েছে আমাকে আমার ব্রাউজারে আসার আগে ও এখানে আটকে। আমি এক্সাম্পল দেখাচ্ছি, নো টেনশন। তো দুই তার মাঝখানে বসাতে যে সুবিধা হয়, ইন্টারনাল মেকানিজম বা ব্যাকগ্রাউন্ডের যে প্রসেস, এগুলো খুব ভালোভাবে সে আমাকে দেখাতে পারে। তো সে যে মাঝখানে যে বসবে, আমি তো বললেই তো আর সে বসতে পারে না ভাবছি, ইন্টারসেপ্ট করতে পারে না। তো এটার জন্য কনফিগারেশনের দরকার পড়ে। এক সময় এটা খুব পেইনফুল একটা বিষয় ছিল। আমাদের যে নর্মাল ব্রাউজার, এই যে ফায়ারফক্স ব্রাউজার বা অন্য ব্রাউজারের সাথে তাকে কনফিগার করা লাগতো। তো সেখানেও নেটওয়ার্ক কনফিগারেশন ছিল। যাই হোক, একটা সময় বার্সুইট যে কাজটা করলো, ও বিল্ট ইন, এটা 2019-20 দিকের থেকে বা 21 দিকের থেকে এনেছে। যাই হোক, বিল্ট ইন ব্রাউজার এনেছে। এটা খুব ভালো একটা কাজ করছে। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো, অন্যান্য অটোমেটেড স্ক্যানারের চেয়ে বার্ব সুইট কেন ভালো, তার একটা বিগ রিজন হচ্ছে ও ব্রাউজার। কারণ কি, মনে কোনো একটা অটোমেটেড অন্য একটা স্ক্যানার ব্যবহার করলাম, হতে পারে খুব ভালো স্ক্যানার, মনে করুন এসকিউএল ম্যাপ, আমাদের এসকিউএল ইনজেকশনের খুব ভালো একটা টুল, আসলে সে খুব ভালো একটা টুল। কিন্তু সে যখন রিকোয়েস্ট পাঠাচ্ছে, সে যে ডাটা প্যাকেট পাঠাচ্ছে, সেটা না নর্মাল একটা কি বলে এসকিউএল কুয়েরি সংযুক্ত একটা প্যাকেট যাচ্ছে। ওই পাশে এখন মডার্ন যে ওয়েব অ্যাপ্লিকেশন গুলো হচ্ছে, ওই পাশে যে সার্ভার আছে, সেইখানে যে প্রোগ্রামিং রান করছে, সে মাঝে মধ্যে না চেক করে বসতে পারে যে এটা ভ্যালিড কোনো ব্রাউজার আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে কিনা। সে দেখতে যে না, এটা তো ভ্যালিড, মানে ব্রাউজারের কোনো নাম চিহ্ন নাই, রিকোয়েস্ট পাঠানো তো একটা প্যাকেট এসেছে, একটা ডাটাবেজের কুয়েরি এসেছে, কিন্তু ব্রাউজার থেকে তো আসে। তো দেখা যাচ্ছে যে নিজে থেকেই রেসপন্স করছে না। বার্ব সুইট অন দি আদার হ্যান্ড, ওর যেটা ভালো দিক, ওর বিল্ট ইন ব্রাউজার আছে না, তার কারণে ওদের রিকোয়েস্ট গুলো পাঠাচ্ছে, বা অটোমেটেড স্ক্যানার যে পার্টটা আছে, যখন স্ক্যান করছে, ও বিল্ট ইন ভাবে এই ব্রাউজারের ইনফরমেশন সহ, মানে প্যাকেটটা এমন ভাবে ক্র্যাফট করে, তো বিল্ট ইন ব্রাউজারের মাধ্যমে তো ওই পাশে যে অ্যাপ্লিকেশন আছে, সে দেখবে, সে অ্যানালাইসিস করে দেখবে যে একটা ভ্যালিড ব্রাউজার থেকে রিকোয়েস্ট এসেছে। ওকে, একদম ব্ল্যাঙ্ক প্যাকেট মতো সে পাঠাচ্ছে না। এটা একটা প্লাস পয়েন্ট। ওকে, এবং অনেক সময় আমাদের রেসপন্স গুলো ব্রাউজার সার্ভার যে রেসপন্স করছে, এটা অবজার্ভ করতে গেলেও এই ব্রাউজারটা বেশ হ্যান্ডি হয়। যাই হোক, আমাদের এখানে এক্সট্রা কিছু কনফিগার করা দরকার নেই। এই বিল্ট ইন ব্রাউজার দিয়ে যেখানেই রিকোয়েস্ট পাঠাই, তুমি একটু আগে এখানে ছিলাম, support.binance.com বা status.binance.com, সেখানে গিয়ে আমরা ট্রাই করি। খেয়াল করুন, তো বার্বসুইটটা এখানে ইন্টারসেপ্টটা অন করা, কিন্তু হ্যাঁ, এখানে যদি ক্লিক করি এটা অফ হয়ে যাবে। ইন্টারসেপ্ট অন করা, এই অবস্থায় ব্রাউজারটিকে যদি রিকোয়েস্ট পাঠাই, লোড হচ্ছে, তাই না? বাস্তবে রিকোয়েস্টটা ব্রাউজার থেকে বের হয়ে আটকে আছে আমার এখানে। কি রিকোয়েস্ট যাচ্ছে? খুব সম্ভবত আপনাদের আমার যে এইচটিটিপি যে একটা ভিডিও আছে, এটা দেখতে বলেছিলাম মেবি, বা হয়তো কেউ কেউ দেখেছেন। তো সেখানে এই এইচটিটিপি রিকোয়েস্ট, এই যে হেডার গুলো আছে, হ্যাঁ, এইগুলো নিয়ে একটা ভালো আলোচনা করেছি। তো আমি এইটার আলোচনা যাচ্ছি না, কোনটা কি মিনিং। তো আমার সেই ডাটাটা যাচ্ছে, এখনো যায়নি, ব্রাউজার থেকে বের হয়ে আটকে আছে, সার্ভারে এখনো যায়নি, আমার কম্পিউটারে আটকে আছে। আমি যদি ফরওয়ার্ডে ক্লিক করি না, এইটা এই binance.com এর ওয়েবসাইটে চলে যাবে, ওই সার্ভারে চলে যাবে। আর যদি ড্রপ করে দিই, এটা আর যাবে না। ফরওয়ার্ডে ক্লিক করি, ফরওয়ার্ড দিলাম। তো এখানে
ব্যাকগ্রাউন্ড আসলে অনেক সময় মনে হয় যে একটাই যে রিকোয়েস্ট দেয় তা না। আমি হয়তো দেখছি যে স্ট্যাটাস হচ্ছে binance.com এর ব্যাকগ্রাউন্ডে দেখুন আরেকটা রিকোয়েস্ট আছে, আরেকটা গেট রিকোয়েস্ট আছে। ওকে, দুইটা টোটাল না, আরো একটা যাচ্ছে ইএম। হতে পারে সে আমার লোকেশন বা এদেরকে কিছু চেক করে ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমাকে ডাটা শো করবে। তো এটা আমার কম্পিউটার থেকে ওই সার্ভারে যাচ্ছে। এটাও যদি ফরওয়ার্ড দেই, এটা কিছু হলো? তো ব্লক করে দিল কেন? আমার তো একই প্রশ্ন। বিনান্স কি বাংলাদেশে ব্লক? কেউ না, জানেন? বাংলাদেশে তো স্যার আমি ব্লক তো না তো, ঢুকলাম একটু আগে ওই ব্লক না। পেস্ট করে। আচ্ছা, আপনারা কেউ দেখুন হ্যাঁ, কিছু আইএসপি ব্লক করে দেয়। স্ট্যাটাসটা আপনাদের কারো শো করে কিনা দেখেন তো। আমার কয়েকদিন আগে করতো না, এখন করে। কেন করে বা সেই এই কি বলে এই পলিসি গুলো কারা বানায়? আপনাদের কারো ব্লগ দেখায়? বা যদি ভিপিএন থাকে? জি স্যার, মানে এমনি নর্মাল ব্রাউজারে ব্লক দেখাচ্ছে। ওহ, তাহলে আসলেই ব্লক। আমাদের এখান থেকে ডিএনএস রিজলভার যে আছে সে ব্লক করে দিয়েছে। এই গুড। শুধুমাত্র শাহজালাল রায়ের ওখানে ওকে আছে। তো চলুন আমরা সবাই তার কম্পিউটারটা হ্যাক করে সেই আহ, তার কম্পিউটার থ্রুতে রিকোয়েস্ট পাঠাই, তাহলে কাজে দিবে। pool.binance.com এ আবার রিকোয়েস্ট পাঠাই, এখানে কি কি যাচ্ছে? প্রথমে গেট রিকোয়েস্ট, সেকেন্ড গেট রিকোয়েস্ট। না, এই binance.comটা সাজেস্ট করলো কে জানি একটু আগে। কে মানে বিডিআর আমার সাহেব, বিডিআর সাহেব। মিডিয়া সেভাবে আর কিছু পেলেন নাই, ব্লক সাইট দিয়ে আমাদেরকে একটু কি বলে মানসিক কষ্ট দিলেন। আমরা এত আশা নিয়ে সাইট গুলোতে হিট করলাম, সব যদি ব্লকই থাকে। এতে অ্যানোনিমাস সাহেব যেগুলো দিয়েছিল আসলে সেটা একটু বেটার। bigbasket.com। স্যার সবগুলো টেকনিক তো একই, মানে ওয়েবসাইট যে কোনো কোডের হোক। টেকনিক এক, কিন্তু আমার কান্ট্রিতে যদি সব গভর্নমেন্ট যদি সাইট বন্ধ করে রাখে, তো টেকনিক দিয়ে কি হবে? আমি তো তার সার্ভারের সাথে কমিউনিকেশন করতে পারছি না। তবে হ্যাঁ, ওই যে ভিপিএন বা প্রক্সি জাতীয় কিছু ব্যবহার করতে পারে। ওটা ব্যবহার করলে যেটা হবে যে আমার কান্ট্রি লেভেলে যে ব্লকটা দিচ্ছে না, ওটা তখন বাইপাস হয়ে যাবে। আপনার পুরো নেটওয়ার্ক ট্রাফিকটা পাল্টে যাবে। ওইটা খুব সম্ভবত এইচটিটিপি তে আছে, ওই জন্য হয়তো ব্লক দিচ্ছে, এইচটিটিপিএস এ নাই। না, ওটাই শুধু, ওটাই শুধু এইচটিটিপি বা এইচটিটিপিএস এর জন্য মানে গভর্নমেন্ট থেকে যদি বলে দেয় যে binance.com এর যত সাবডোমেন বা যা আছে টোটাল ধরে ব্লক, ও জিনিস আর বাংলাদেশে ঢুকবে না। বিগ বাস্কেট। এরকম ফিচার কি বাংলাদেশে এখন আসছে? হ্যাঁ, এই যে বিভিন্ন অশ্লীল ওয়েবসাইট বা যেগুলো আছে এগুলো সব কিন্তু অধিকাংশই বাংলাদেশে ব্লক করা। আপনি চাইলেই আহ, তবে চাওয়ারও দরকার নেই, এগুলো খুব খারাপ জিনিস। তবে জেনে রাখুন তো ওখানে দেওয়া দেয় না। স্যার এই ব্লক গুলো কিভাবে করে? আহ, কিছু আছে ডোমেইন, মানে ওদের বিটিআরসির ওদের কন্ট্রোলার মেশিন আছে ওখানে, আইপি অ্যাড্রেস ধরে বা মোস্টলি ডোমেইন নেম ধরে ব্লক করে দেয় যে এই ডোমেইন নেমের যা আছে এগুলো আমাদের ডিএনএস প্রোটোকল পড়িয়েছিলাম না? তো আমি তো নাম জানি, আইপি অ্যাড্রেস জানি না। তো আমি যখন এটা রিজলভে ট্রাই করছি, আমার এই আইপি অ্যাড্রেসটা আনতে যাচ্ছি, তখন
আইপি অ্যাড্রেসটা দিচ্ছে না, ওইখান থেকে আমাকে বলতে যে ভাই ওয়েব পেজটা ব্লক, এটাতে ভিজিট করা যাবে না, ট্রাই করো না, ওখানে কমিউনিকেট করা যাবে না। আইপি অ্যাড্রেসের থ্রুতেও ব্লক দিতে পারে, ডোমেইন নেম থ্রুতেও ব্লক দিতে পারে। মানে এটা কোন সফটওয়্যার দিয়ে ব্লক দেয়, মানে এটা? এক্সাক্ট সফটওয়্যারের নাম বলতে পারছি না, মানে এটা গভর্নমেন্ট করে তো, ইন্টারনাল বিষয়। আমরা বাইরে থেকে যতখানি হচ্ছে মেকানিজম বুঝতে পারি, হ্যাঁ আইএসপি থেকেও এটা পসিবল, আইএসপি এটা ব্লক করে দিতে পারে, আইএসপি তার ডিএনএস এর ওখান থেকে বা আইপি ধরে ব্লক করে দিতে পারে। আমাদের এই নেটওয়ার্ক কানেকশন ব্যবহার করে ওই আইপি তে বা ওই ডোমেইনে কোনো রিকোয়েস্ট করা যাবে না। ওকে, বিগ বাস্কেটে রিকোয়েস্ট দিই, আমার বার সুইট কোথায় গেল? ওকে, নোটবুকে যাচ্ছে, ফরওয়ার্ড দিই। আচ্ছা, আরেকটা বিষয়, আমি যে যদি ইন্টারসেপ্ট অফও করে রাখি, ইন্টারসেপ্ট অন করলে কি হচ্ছে, যাওয়ার আগে ধরা পড়ছে। ইন্টারসেপ্ট অফও করে রাখি, অসুবিধা নেই কিন্তু, বা আগে যা যা এদের রিকোয়েস্ট পাঠিয়েছি না, সব এই যে এইচটিটিপি হিস্ট্রি যে ট্যাবটা আছে না, ওখানে থেকে দেয়। হুম, আমি কি রিকোয়েস্ট পাঠিয়েছিলাম আমাদের নোটবুকের এখানে মাঝে মধ্যে দেখা দরকার পড়েছে। আচ্ছা, আহ কি পাঠিয়েছিলাম, কি যাচ্ছে, বা আগে কি হয়েছিল, দরকার পড়ে। আচ্ছা, ইন্টারসেপ্টে যাই, ফরওয়ার্ড করি, এটাতে কোনো ব্লক না থাকলেই হয়। যাচ্ছে, নোটবুক ডট বিগ বাস্কেট ডট কম, লোডিং, ইন্টারসেপ্ট অফ করে রাখি। নর্মালি কি এটাতে চাই? সাবডোমেইনটা ইনভ্যালিডও হতে পারে, হতে পারে আমাদের এই সাবডোমেইনটা ইনভ্যালিড। হ্যাঁ, ক্যারিয়ার্সটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে, আমি বার্ব সুইট দিয়ে এটারে আবার ক্যাচ করবো আমরা। হ্যাঁ, ওকে। টার্গেটের যে কথা বলছিলাম না, ওইখানে কি করে, আমি যে সাইটগুলো ভিজিট করছি বা ট্রাই করছি, সেখানে ব্যাকগ্রাউন্ডে এই যে স্ট্যাটাস বা হয়ে গেল ক্যারিয়ার্স বা ডট বিগ বাস্কেট ডট কম, এর এইখানে যা যা ডিরেক্টরি পাচ্ছে এগুলো সব ক্রল করে এখানে রাখতে থাকবে। ওকে, সেটাতে যাই, ক্যারিয়ার্স আছে কিছু একটা, ইন্টারসেপ্ট অন, প্লে ডট গুগল ডট কমে কাজ করছে, কোনো রিকোয়েস্ট যাচ্ছে, ইউটিউব প্লে, এগুলো কিন্তু আমাদের এই যে কি বলে বিগ বাস্কেট ডট কম তার ট্রাফিক, মানে তার জেনুইন ট্রাফিক না। হ্যাঁ, তার এই সাইট লোড হওয়ার জন্য সাইটে হয়তো প্লে স্টোর বা এরকম কিছু অ্যাডিশনাল সার্ভিস সে অ্যাড করে রেখেছে, সেইটা কমিউনিকেট করছে। তো এইখানে কোনো উইকনেস পেলেও, এটা কিন্তু হোস্ট দেখুন খেয়াল করুন, প্লে ডট গুগল ডট কম, এটা প্লে স্টোর বা গুগলের ডোমেইন, এইখানে কোনো ইস্যু বা কিছু ট্রাই করতে পারবো না বা পেলেও লাভ নাই। হ্যাঁ, এটা আমাদের বিগ বাস্কেট ডট কম টার্গেটের সাথে রিলেটেড না, এটা সেট অফ করে দিই, নাহলে খুব বেশি ডাটার আদান প্রদান হচ্ছিল। ব্যাকগ্রাউন্ডে কি আর কোনো প্রসেস রান হচ্ছে? ভাইয়া, হ্যাঁ, বল। বলতেছে যে টার্গেটে যে আপনি ক্লিক করে দেখালেন যে ওই আপনার সাবডোমেনের যে ডিরেক্টরি গুলো আছে ওইগুলো, ওগুলো তো আর অটোমেটিকলি ক্যাচ করবে না, আমাদের ম্যানুয়ালি ক্লিক করে আপনার আনতে হবে না ডিরেক্টরি? ওর যে প্রো এডিশনটা আছে না ম্যাপের, জি। ও কি করতে পারে, প্রোতে একটা ক্রল করতে পারে। ক্রল দিলে কি হয়, ও তখন এই টার্গেটে মানে ও একা 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 এই বিভিন্ন এন্ড পয়েন্ট খুঁজে বের করতে পারে।
প্রো এডিশনটাতে। ফ্রিতে সেটা পারে না, ফ্রিতে হচ্ছে আমার ওই ম্যানুয়ালি যা যা ওয়েবসাইট ভিজিট করছি যা যা পাচ্ছে ও এখানে অ্যাড করে রাখছে রেকর্ডে। মানে ইউটিউবে কিছু একটা স্ট্রিমিং করছে গুগল অ্যাড, এখানে একটা বিষয় আছে ফিল্টার করা যায় প্রক্সি সেটিংসে, কিন্তু ফর সাম রিজন আমার এই জিনিসটা ঠিকভাবে কাজ করে না। এটা হলো ডিজাইনে মেবি ওরা কিছু পাল্টেছে। যাই হোক মানে এইখানে অথবা এই সেটিংসে একটা অপশন আছে যে যেটা আমার টার্গেটের বাইরে, যেমন আমি যদি বলে দিই যে রাইট বাটন ক্লিক করে অ্যাড টু স্কোপ অ্যান্সারিং ইয়েস যদি দেই, কি করবে, আউট অফ স্কোপ প্রক্সি ট্রাফিক ইজ ডিসেবলড। সে বলছে এটা, কিন্তু আমার ক্ষেত্রে ফর সাম রিজন দেখা যায় অন্যগুলো এরকম ক্যাচ করতে থাকে। বিগ বাস্কেট ওই যে এখানে, স্কোপ সেটিং এ যান, এর আগে যেখানে গেছিলেন হ্যাঁ ওখানে স্কোপ সেটিং আছে লেখা। এই যে এখানে অ্যাড করেছি, কিন্তু তারপরও দেখা যায় যে আমার মানে আউট অফ স্কোপ যে ট্রাফিক গুলো আছে ওগুলো সে ক্যাচ করতে থাকে। এবং আমি মানে আশেপাশে মানুষজন থেকে এটার এখনো ভ্যালিড কোনো এক্সপ্লেনেশন পাইনি। আপনারা একটু ট্রাই আউট করে দেখতে পারেন যে আচ্ছা এটার এক্সপ্লেনেশন বা আমি কিছু মিস করে যাচ্ছি কিনা। ওকে, এখানে বিগ বাস্কেটের ব্যাকগ্রাউন্ডে একটা রিকোয়েস্ট যাচ্ছে বিবিসি ব্যানার এন্ডিং ভিডিও ডট MP4, একটা রিকোয়েস্ট যাচ্ছে। আমাদের পেজটা কি লোড হয়েছে? কিছুটা লোড হয়েছে, পুরোটা লোড হয়নি এখনো, এখনো ওয়ার্কিং। ফর এক্সাম্পল যেহেতু আমরা বার্ড সুইচে আলোচনা করি, ফর এক্সাম্পল আমি চাচ্ছি এই যে এই রিকোয়েস্টটাতে যাচ্ছে আমি এটাকে বারবার ট্রাই আউট করে দেখতে চাই যে আমি এখানে এনিমে ভিডিও ডট MP4 না বলে জেপিজি দিলে কি হয় না হয়। তো আমি এইখানে একটা ওয়ে আছে, আমি এইখানে মডিফাই করতে পারি যে MP4 এর জায়গায় কোনো MP5 লিখে দিলাম। MP5 লিখে যদি সেন্ড করি এটা সরাসরি সার্ভারে চলে যাবে, কিন্তু প্রবলেম হচ্ছে এইটা কতবার করবো, তাই না? বা আমার এই সেম রিকোয়েস্টটা বারবার পাঠানো দরকার। তো এই জায়গাটাতে আমরা যেটা করতে পারি, এটা রাইট বাটন ক্লিক করে রিপিটারে নিয়ে যেতে পারি। রিপিটার কি করে, এই যে বামে আমার রিকোয়েস্টটা রয়েছে না, আমি ক্লিক করব, এটা ওই সার্ভারে যাবে, সার্ভার থেকে যে রেসপন্স আসছে এটা আমার ডান পাশে এখানে শো করবে। ওকে, আমার দেখাচ্ছে ফরবিডেন, ফরবিডেন দেখাবে তো এই নামের কি কিছু ফাইল ফরম্যাট আছে যে আমার রিকোয়েস্টের আইডি, হোস্ট আইডি, এক্সএমএল কমিউনিকেশন হচ্ছে। যাই হোক, ওকে, হতে পারে আমার কোনো মিসকনফিগারেশনের জন্য আউট অফ স্কোপটাও দেখাচ্ছে। যেমন এই যখন আমি দিয়েছি বলছে যে লগিং আউট অফ স্কোপ প্রক্সি ট্রাফিক ইজ ডিসেবলড। আমার ওই কি বলে, নামটা ভুলে গেলাম, ক্যারিয়ার্স ডট বিগ বাস্কেট হচ্ছে আমার টার্গেট। মাত্র ডিফাইনও করলাম আপনাদের সামনে, কিন্তু ইউটিউবের এগুলো সে ক্যাচ করছে। আচ্ছা, আবার গুগল অ্যাডস, গুগল এপিআই সেখানে রিকোয়েস্ট পাঠাচ্ছে GPHT, এটাও আমাদের টার্গেট না। কত কত কমিউনিকেশন হয়, RPC তে কমিউনিকেশন করছে, গুগল এপিআই তে, ইউটিউবে আবার রিকোয়েস্ট পাঠাচ্ছে। হোয়াট এভার, পোস্ট করে দিই, ও হয়তো স্ট্রিম কোনো কিছু একটা স্ট্রিমিং জাতীয় কিছু একটা সেখানে রাখছে। ওকে, রিপিটারে যাই। রিপিটারের কাজটা হ্যান্ডি হচ্ছে এই জন্য যে আমি
আমার তো পুরো ব্রাউজার অন করে দেখার দরকার নেই। বা পাশে যে রেন্ডার একটা অপশন আছে, সাপোজ এই রিকোয়েস্টটাই ডট MP4, যেটা আমাদের ভ্যালিড রিকোয়েস্ট ছিল, সেটাই যদি পাঠাই, যদি সাকসেসফুলি যায় পার্শিয়াল কন্টেন্ট হতে পারে, কারণ আমি ভিডিও রিকোয়েস্ট করেছি আন্দাজের উপরে। ভ্যালিড ওয়েব পেজ, যেটা যদি ভিডিও ফাইল না হয়ে ওয়েব পেজ হতো, আমি রেন্ডারে ক্লিক করলে কি হতো, এইখানে ছোট করে ব্রাউজারের ভিউটা শো করতো। মানে আমার কষ্ট করে ব্রাউজারও কখনো অন করার কোনো দরকার নেই। ওকে, XML এ স্ট্রিমিং যেহেতু হচ্ছে, XML ইনফরমেশন এখানে শো করছে। যাই হোক, আমরা এইখানে এই রেসপন্স দেখে বা এই রিকোয়েস্টের এই জায়গাগুলোতে বিভিন্ন উইকনেস ট্রাই করতে পারি। ওকে, যেমন আন্দাজে একটা দিয়ে একটা ইরর তৈরির চেষ্টা করলাম, সে একটা পার্শিয়াল কন্টেন্ট পাঠাচ্ছে, একটা ভিডিও আমাকে রিপ্লাই পাঠাচ্ছে সার্ভার থেকে। ওকে, আমি নিজের এক্সপেরিমেন্টের জন্য এই রিপিটারে এসে রিকোয়েস্ট রেসপন্স এই কাজটা করতে পারি। আবার মনে করুন আমি চাচ্ছি, আমরা যে ডিরেক্টরি বুট ফোর্সটা দেখেছিলাম না, অনেকটা সেই ধরনের, বলেছিলাম এটাকে ইন্ট্রুডারে নিতে পারি। ইন্ট্রুডারটা মাল্টি টাস্কিং টাইপের, ও অনেক ধরনের কাজ করে দিতে পারে। কেন তাই জানেন? আগে আগে কি কাজ করব, ইন্ট্রুডারে এসে আমি প্রসেসটা বোঝাচ্ছি, আগে আমরা ক্লিয়ার করে নিব সব। আমি চাচ্ছি যে আমার এটা দিয়ে ডিরেক্টরি বুট ফোর্স করতে, রিকোয়েস্টের পুরো অংশটা কেটে দিই, কেটে দিয়ে যে আপলোড অংশটা আছে না, এটা হাইলাইট করে অ্যাড করি। আচ্ছা, এই যে এক্সাম্পল দেখাচ্ছি, তার মানে এই না যে একে দিয়ে শুধু ডিরেক্টরি বুট ফোর্সই করা যায়। ওকে, এই ইন্ট্রুডারের জিনিসটা হচ্ছে, যদি আপনারা কেউ ফ্রি ফায়ার বা এই টাইপের গেম খেলে থাকেন বা সিনেমাতে দেখেছেন, স্নাইপার বন্দুক থাকে না, একটা জায়গায় টার্গেট, যেখানে টার্গেট যেটাই হোক, আমি টার্গেট হয়ে গুলি মারতে থাকবো। আমি ডিরেক্টরি হতে পারে, অথবা সব ক্লিয়ার করে দিয়ে আমি চাচ্ছি এই জায়গাটাতে বুট ফোর্স করতে, এই জায়গা কোনো একটা ভ্যালু দিতে, হাইলাইট করে অ্যাড করব। এই পেলোড সেকশনে যা দিব, হ্যাঁ, এখানে মনে করুন আমি নাম লিখে দিলাম, উম, একটা র্যান্ডম কিছু লিখে দিলাম, 1 2 3 অ্যাড। চাইলে অন্য অনলাইন থেকে নিয়ে এসে আপনি যেটা আগে দাদা কপি করেছেন পেস্ট করলেও আপনার এখানে পেস্ট হয়ে যাবে। বা চাইলে আপনি ডাউনলোড করে সে ফাইলটাও লোড করতে পারেন এখানে, সাপোজ fasttrack.txt, একটা ওয়ার্ড লিস্ট দিয়ে দিলাম এখানে। মানে এই লিস্ট এইখানে যা আছে, ও কি করবে, এই যে যে জায়গাটা টার্গেট করছে ওখানে অ্যাপ্লাই করা শুরু করবে, তার ভিত্তিতে কি রেসপন্স আসে সেটা আমাকে শো করবে। ওকে, ইন্ট্রুডারটা মাল্টিপল ইউজ কেস হয় এর জন্য, মানে ওরে দিয়ে না অনেক কাজ করা যায়, পাসওয়ার্ড অ্যাটাক যেরকম দেওয়া যায়, হ্যাঁ, সাবডোমিনও পারলে খুঁজে বের করতে পারি, বা আমার অ্যাপ্লিকেশনে কোনো একটা ফাংশন সেটাও করতে পারি। ওকে, হ্যান্ডি জন্য আমি আপলোডস এর এই জায়গায় আমার এই লিস্টটা ট্রাই করি। তবে এখানে টার্গেট সিলেকশন একটু খেয়াল করবেন যে আমি ঠিক কোন অংশটুকুতে আমার ওই ভ্যালুটা বসাতে চাচ্ছি। সাপোজ আমার ওই পেলোডসে কি নাম আছে, 1 2 3 4, তো ট্রাই করার সময় কি করবে, আপলোডস এর জায়গাটাতে mistake, শুধু এই যে দুইটা যে ডাবল স্ল্যাশ আছে এর মাঝখানে 1 2 3 4 বসাবে। মাঝে মধ্যে স্ল্যাশ বা এই কি বলে কোয়েশ্চেন মার্ক প্যারামিটার বা এই ছোটখাটো সিম্বলের কারণে এই পুরো ইউআরএল বা রিকোয়েস্টের মিনিং কিন্তু বদলে যেতে পারে। ঠিক আছে, আমি দেখা গেলো এটা সহ দিলাম, তো এই জায়গায় দেখা যাচ্ছে এটা যাচ্ছে না, বা এখানে কোনো একটা প্যারামিটার ছিল, ফর এক্সাম্পল আইডিয়ন সাপোজ, আমি এটা পুরোটা সহ যদি টার্গেট হিসেবে অ্যাড করে দিই, তো কি হবে, আমার এখানে জায়গায় মনে করুন স্প্রিং 2017, যেটা এরকম কিছু একটা বসবে, তখন কি আর আমার এটা ভ্যালিড থাকছে? দেখুন তো, এই ভ্যালু, নতুন ভ্যালু বসানোর পরে
ভ্যালিড কিন্তু থাকছে না, কারণ আমার এই জায়গায় প্যারামিটার যে ভ্যালুটা, যে সিম্বল আছে ওইটাই নাই হয়ে যাচ্ছে। ওকে, এই জন্য একটু খেয়াল করতে হবে যে আমার এই এই জায়গায় অ্যাকচুয়াল প্যাটার্নটা কি ছিল, আর আমি কোন অংশটাকে টার্গেট করে, ধর আমি হচ্ছে আপলোডস লেখাটাকে টার্গেট করে আমার অ্যাটাকটা দিচ্ছি। অ্যাটাক টাইপ আছে স্নাইপার, ক্লাস্টার বম, চাইলে মাল্টিপল ফিল্ডেও অ্যাটাক করা যায়, কিন্তু সেই যে আপনাদের পাসওয়ার্ড অ্যাটাক ক্লাসে বুঝিয়েছিলাম যে আমরা এটা অ্যাভয়েড করবো, কারণ ওখানে ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে অনেক বেশি কম্বিনেশন আসে, কাজ শেষ করতে করতে সময় লেগে যায়। স্নাইপার দিয়ে ক্ষেত্রে একটা সিঙ্গেল জায়গাতে বারবার এন্ট্রি করা যাবে। তো এটা অ্যাড করি, যেহেতু ফ্রি এডিশন ব্যবহার করছি সে একটা পপ আপ দিবে, বলবে যে এটা স্লো কাজ করবে। ওকে, আর যদি পেইড এডিশন নেই তাহলে এটা দ্রুত কাজ করবে। ওকে, রেসপন্স যে আসছে, রেসপন্স তো আসছে এইভাবে, আমি এই জায়গা বুঝবো কিভাবে, তাই না? এইখান থেকে দেখে বোঝার উপায় কি? নর্মালি আমি যদি এখানে ক্লিক করি, এই নিচে রিকোয়েস্ট কি গিয়েছে, রেসপন্স কি এসেছে সেটা show করছে, এটা আমাকে বলছে ফরবিডেন। ওকে, আরো ওয়ে আছে, ম্যানুয়ালি হয়তো সবগুলো এভাবে রিকোয়েস্ট রেসপন্স দেখা নাও যেতে পারে, বা মাঝে মধ্যে দেখা লাগতে পারে, আসলে উপায়ন্তর নেই। স্ট্যাটাস কোড দেখে আমরা ট্রাই করতে পারি। এই স্ট্যাটাস কোডে যদি লেখা ক্লিক করি, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এরকম ভাবে করতে হবে। যেগুলো 403 বা যেগুলো আমার তো 200 যেগুলো, সে স্ট্যাটাস কোড খুঁজে ভাবতে পারে যে আচ্ছা, বা স্ট্যাটাস কোডের কোনো পার্ট আছে, এখানে সবই তো 403, তাই না? স্ট্যাটাস কোড, এবং আরেকটা দিক খেয়াল করার আছে, সেটা হচ্ছে লেন্থ। যেটা ভ্যালিড রিকোয়েস্ট হয় বা ভ্যালিড রেসপন্স হয়, তাদের স্ট্যাটাস কোড অথবা লেন্থ এই জায়গাগুলোতে কিছু পরিবর্তন আসে। কখনো কখনো এই দুইটা কলামে একসাথে কোনো অন্যরকম ভ্যালু দেখাবে, কখনো কখনো যে কোনো একটাতে কোনো পরিবর্তন আসতে পারে। ওকে, আমাদের অনেকটা সতর্ক দৃষ্টিতে এই পয়েন্টগুলো খেয়াল করতে হবে। আচ্ছা, এটা একটু রেঞ্জ ভিন্ন দেখা যাচ্ছে, ফর এক্সাম্পল এটা 668 না 669 শো করছে। তো আমি যেহেতু একটু মানে একটা বিট আমার এখানে লেন্থ পাল্টেছে, আচ্ছা দেখি তো এটা কি রিকোয়েস্ট গিয়েছিল, কি রেসপন্স এসেছে, এইভাবে আমাদের চিন্তা করা লাগে। ওকে, কারণ সবসময় এত ইজিলি আউটপুটটা চলে আসে না। হ্যাঁ, স্ট্যাটাস কোড, লেন্থ, এগুলো দিয়ে আমরা ট্রাই আউট করতে পারি। স্যার এই পেলোডের যে পজিশনটা কি এইচটিটিপির ওখানেই সিলেক্ট করে দিতে হবে, না আমরা যে ওয়েবসাইটের ইউআরএল টার্গেট ওখানেও সিলেক্ট করে দিতে পারবো? যদি আমার উদ্দেশ্য থাকে যে ওই ইউআরএল এর কোনো একটা পোর্শনে আমি কিছু ট্রাই করতে চাচ্ছি, দিতে পারি। মানে আমি বললাম যে এটা কোনো লিমিটেশন নেই, যেখানে ইচ্ছা আমার যদি মনে হয় যে আমি ল্যাঙ্গুয়েজের এখানে একটা অ্যাটাক করবো, এটা ধরে করে অ্যাড করে দিই, ওই জায়গাতে আমি পেলোডে যা লেখা দিয়েছি, নিজের নাম দিই বা অন্য যা দিই, এই জায়গাতে অ্যাপ্লাই করা শুরু করবে। মানে এটা হচ্ছে একদম বেসিক মেকানিজম, এবং যার কারণে ওর মাল্টিপল ইউজ কেস, ডোমেইন নাম খুঁজতে পারি, সাব ডোমেইন ব্রুট ফোর্স করতে পারি, পাসওয়ার্ড অ্যাটাক দিতে পারি। হ্যাঁ, ওয়েব অ্যাপ্লিকেশনে আপনি যদি যান, একটা ওয়েব অ্যাপ্লিকেশনে যেই লগ ইনের ফিল্ড পেজটা আছে, আপনি ওটা ইন্টারসেপ্ট করলেন, এত সময় যেটা দেখালাম ইন্টারসেপ্ট করে, ওরও তো এরকম ইউজার নেম পাসওয়ার্ডের ফিল্ড আছে, সেটা হাইলাইট করে আপনি পেলোডসের জায়গায় ইউজার নেম বা পাসওয়ার্ড লিস্ট দিয়ে দিলেন, দিয়ে অ্যাটাক রান করলে কি হবে, এরকম চলতে থাকবে। যেটা ভ্যালিড পাসওয়ার্ড সে খুঁজে পাবে, সেটা আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারবো। So, আমি এটা কেটে দিই, ডিসকার্ড। ওকে, এরপরে এর মানে এই তিনটার পরে সবচেয়ে বেশি যেটা কাজে লাগবে সেটা হচ্ছে ডিকোডার আর কম্পেয়ারার। ডিকোডার যে কাজটা করে, আমরা এই যে ডাটাগুলো পাঠাচ্ছি না, মাঝে মধ্যে এই জায়গাতে বিভিন্ন এনকোডিং দেখা যায়, কোনো একটা ডাটা এনকোড করে রেখেছে,
এমনিতে যেটা হয়, আহ জুপিটার যদি যাই, কিছু কি এখানে এনকোড করা আছে? খেয়াল করুন, আমি এইটাকে হাইলাইট করলাম না, এই ডান দিকে ডিকোডেড ফ্রম, সিলেক্টেড টেক্সট আর ডিকোডেড ফ্রম এরকম একটা শো করছে। মানে আগে এই ফিচারটা ছিল না, এটা ওরা নতুন আপডেটে অ্যাড করেছে। যে আমি যেই অংশটা হাইলাইট করছি সাথে সাথে সেটা দিয়ে ডিকোড করা পসিবল হয়, যে সেখানে অ্যাকচুয়াল মিনিং কি, ওই ইন্টেলিজেন্টলি ডিটেক্ট করবে যেটা কি ধরনের এনকোডিং ব্যবহার করেছে, করে ডিকোডেড ফর্ম আমার এখানে শো করতে থাকে। কিন্তু এটাই এখানেই শেষ নয়, ওর এই যে ডিকোডার নামে আলাদা ডেডিকেটেড একটা ট্যাবই আছে, আমি যদি এখানেও পেস্ট করি, হ্যাঁ এনকোডও করতে পারি ডিকোডও করতে পারি। সাপোজ আমি এই অংশটাকে বেস 64-এ এনকোড করে দিলাম, মাঝে মধ্যে কিছু অ্যাটাকে আমাদের দরকার পড়ে যায়, আচ্ছা এমনি দিলে নিচ্ছে না, ব্লক করে দিচ্ছে, একটা এনকোড করে দিই একটা কোনো ফরম্যাটে ইউআরএল বা বেস 64-এ, তো দিলে কি হচ্ছে, এরকম একটা হয়ে গেল। এবার এইটারে হাইলাইট করে দিতে আবার ডিকোড দেই, ডিকোড অ্যাজ বেস 64, নিচের অংশে দেখাচ্ছে যে ওটার ভ্যালু হচ্ছে এটা। ওকে, বেশ হ্যান্ডি একটা কাজ করে। কম্পেয়ারের কাজ হচ্ছে দুইটা রিকোয়েস্ট আমরা কম্পেয়ার করতে পারি, যে কোনো পরিবর্তন সেখানে আছে কিনা। আমার আমার মনে করুন MP5, আচ্ছা এটাকে আমি সেন্ড টু কম্পেয়ারে পাঠাই প্রথম রিকোয়েস্টটা, এরপরে MP5 যে এটা দিয়ে একটা রিকোয়েস্ট পাঠাই, আন্দাজে একটা রিকোয়েস্ট দিলাম 4034 এটারও কম্পেয়ারে পাঠাই। তো দুইটা যখন আমার এক জায়গায় আসলো, নাম্বার 1 নাম্বার 2, এই এখন কি করতে পারি, ওয়ার্ড অথবা বাইট, একদম নিচে ডান দিকে আমার মাউসটা নাড়াচাড়া করছে, ওয়ার্ড অথবা বাইট দিয়ে কম্পেয়ার করতে পারি। তখন ওয়ার্ডসের দিই কম্পেয়ার, সে আমাকে এবার শো করছে যে কি কি জায়গাতে আমার টোটাল চেঞ্জেস এসেছে। তো আমি রিকোয়েস্টে যে হাইলাইট করে দিয়েছে, আমি MP4 আর দুইটাতে MP5 দিয়েছিলাম। ওকে, আচ্ছা রিকোয়েস্টে ওকে লগারটা হচ্ছে আমার টোটাল লগিং এ কাজ করছে, কি কি রিকোয়েস্ট কখন কি পাঠাচ্ছি, মাঝে মধ্যে এটা দরকার পড়ে যে একদম ইন ডিটেলস সব রিকোয়েস্টের লগ। এক্সটেনশনটা আরেকটা ভালো দিক, রিজন হচ্ছে মানে বার্ব সুইটে শুধু যে আমারই টুলস থাকতে হবে বা এরকম কিছু না, এই ওদের একটা স্টোর আছে, আমরা যে অ্যান্ড্রয়েডে প্লে স্টোর ব্যবহার করি না, সেরকম প্লে স্টোর ফিচার অনেকটা। এখানে চাইলে আপনি নিজেও একটা বার্ব সুইটের এক্সটেনশন পাবলিশ করতে পারেন, কিছু আছে ফ্রি কিছু আছে পেইড। আমি মনে করুন পপুলারিটির উপর বেস করে এটা দিলাম, এই যে দেখুন রিকোয়ার্ড বার্ব সুইট, ধরুন এটা অ্যাক্টিভ স্ক্যান প্লাস প্লাস, এটা বার্ব সুইট প্রফেশনাল ছাড়া আমি সেটা করতে পারবো না। আমি এখানে এই যে ফ্রিতে কি আছে, এগুলো সব পেইড, যেটা দিলাম ফাঁকা, ফাঁকাতে হচ্ছে সব ফ্রি, এক একটা এক এক কাজ করবে। ব্যাকআপ ফাইন্ডার কাজই হচ্ছে কি করবে, রিভিউজ ব্যাকআপ ওল্ড টেম্পোরারি ফাইলস অন দ্য ওয়েব সার্ভার ফর সেন্সিটিভ ইনফরমেশন, মানে আমরা ওকে ইউটিলাইজ করলে ওই একাই আমাদের হয়ে এই এই তথ্যগুলো খুঁজে বের করবে। তো এরকম অনেকগুলো অনেক ধরনের অনেক কাজের এক্সটেনশন আছে, এটা হচ্ছে ভার্বস, এটা আরেকটা খুব স্ট্রং পয়েন্টের দিক, যে শুধু আমার নিজের এন ম্যাপের যেরকম স্ক্রিপ্ট দেখেছিলাম না, বা মেটাস্প্লটের যেরকম মডিউল, চাইলেই যে কেউ মডিউল অ্যাড করতে পারে এক্সটেন্ড করতে পারে, ভার্ব সুইটের হচ্ছে এই বি অ্যাপ স্টোর। ওকে, আচ্ছা আর সেটিংস একটু কিছু বলার আছে। সেটিংস কি ব্যাপার আসছে না কেন?
হ্যাঁ, সেটিংসে এসেছে, আমার এখানে শো করছিল না। যেটা হচ্ছে, যেমন আমার ক্ষেত্রে যেটা হচ্ছে, আমি ফন্ট বা এই ব্যাকগ্রাউন্ড গুলো পাল্টে নিয়েছি। ডিসপ্লেতে গিয়ে পাল্টে নিতে পারেন ফন্ট সাইজ কত হবে, লাইট থিম না ডার্ক থিম। লাইট দিলে এরকম একটা হয়, আমি মূলত ডার্কটা প্রেফার করি। আর ফন্ট সাইজ একটু বড় না হলে আসলে আহ, কাজ করে শান্তি পাই না। তো অন্যান্য যেগুলো আছে এগুলোর আরো অ্যাডিশনাল কোনো, যেমন রিপিটারের যদি কোনো সেটিংস করতে চান, এখানে করতে পারেন কি কি হে করবে না করবে, ইন ডিটেলস। এখানে একটা সেটিংস অপশন আছে। ওকে, আচ্ছা, বার্ব সুইটের আলোচনা আমাদের এ পর্যন্ত থাকুক। আশা করি নেক্সট ক্লাসগুলো থেকে যখন ম্যানুয়ালি এরকম টেস্টিং এর কাজ করব, তখন বার্ব সুইট ব্যবহার নিয়ে আমাদের আর ইস্যু হবে না। ওকে, অটোমেটেড স্ক্যানার এখানে দেখাতে পারলাম না আজকে, অলরেডি টাইম শেষ, খুব বেশি আর বাকি নেই। আচ্ছা, একটু ছোট করে একটু দেখাই, হ্যাঁ, একটু দেখে দেন, খুব বেশি সময় লাগবে না। বার্ব সুইটের কম্পিটিটর বলবো না, তবে অল্টারনেটিভ হিসেবে খুব ভালো একটা টুলস। বিশেষ করে বার্ব সুইটের এই যে অটোমেটেড স্ক্যানারের যেই ক্যাপাসিটিটা, সেটা ওয়াস্প জ্যাপ আমাদের টোটাল ফ্লিতে প্রোভাইড করে থাকে। ওকে, তো আমি যদি এই টাকা দিয়ে কিনতে না পারি, আমার ক্র্যাক ব্যবহারের দরকার নেই। ওকে, আমরা ওয়াস্প জ্যাপটা ব্যবহার করতে পারি, এবং এটা ব্যবহার করা খুব সহজ, বিশেষ করে অটোমেটেড স্ক্যানিং এর জন্য। হ্যাঁ, এটা খুব ভালো। অটোমেটেড স্ক্যানিং এরও সুবিধা অসুবিধার বিষয় আছে। যেমন একটা তো হচ্ছে আমাদের বাগ বাউন্টির যে টার্গেট আছে, যে কোম্পানি আছে, তাদের পলিসিতে তারা উল্লেখ করে দেয় যে না, কোনো অটোমেটেড স্ক্যান করা যাবে না, ইটস প্রহিবিটেড। সেটা হিসাব আলাদা। রিয়েল লাইফ কাজের ক্ষেত্রে যদি অনুমতি থাকে, একটা অটোমেটেড স্ক্যানার পাশাপাশি রান করা বেটার হতে পারে। আমি যে জিনিস মিস করে যাচ্ছে, অটোমেটেড স্ক্যানার হয়তো সেটা খুঁজে বের করছে। ওকে, ম্যানুয়াল প্লাস অটোমেটেড দুইটাই আমরা একসাথে ব্যবহার করতে পারি। এটা সার্টিফিকেট রিজেনারেট করলো। ওকে, আচ্ছা, জ্যাপটা চলে এসেছে। জ্যাপে আবার এগুলো সেভ করে রাখছি, তো দিচ্ছিলাম আর টার্গেটেড, আচ্ছা, মার্কেট প্লেসের একটা আসছে, ওই যে বারফির যেমন অ্যাপ স্টোর দেখলাম, ওয়াশ দেখো মার্কেট প্লেস আছে। আমি যদি কোনো এরকম স্ক্যানার, এটাতেও একটি ভাইয়া, স্ক্যানার আছে। আপনার ভয়েসের সমস্যা হচ্ছে, শোনা যাচ্ছে না। মেবি নেটওয়ার্ক ড্রপ করতে পারে, ড্রপ হতে পারে এমন। আর একবার রিপিট করলে ভালো হয়, মানে ওইভাবে তেমন কিছু শোনা যায়নি। কোন অংশ থেকে শোনা যায়নি? এর আগে যে ইন্টারফেসটা বের করছিলেন ওইটাই থেকে, এটা থেকে? না এর আগের ইন্টারফেসটা, মানে এটা অন করার পরে যে ফার্স্ট যে ইন্টারফেস আসছিল ওইটা। আচ্ছা, ওটা কিছু না, ওটা হচ্ছে আপডেট নিচ্ছিল তো, ও সার্টিফিকেটের ইস্যু বলছে, তাও হয়নি, ইরর হচ্ছিল। ওটা বাদ, ওটা নিয়ে কিছু নেই আমাদের। আহ, যেটা এই যে অ্যাড অনস এর একটা প্রথমেই আপনার এরকম পপ আপ আসবে। বার সুইটের যে বি অ্যাপ স্টোরটা দেখলাম না, জ্যাপের হচ্ছে এরকম অ্যাড অনস এর একটা স্টোর আছে।
এখানেও অ্যাক্টিভ স্ক্যানের রুলস পাবেন। এই যে অ্যাক্টিভ স্ক্যানার রুলস প্রথমেই, এটা যদি আমি সিলেক্ট করি, এটা আমার অলরেডি ইনস্টল করা। চাইলে এটাকে আপডেট দিতে পারি, অবশ্যই এটার আপডেটের দরকার নেই। আমি এটা ক্লোজ করে দিই। মার্কেট প্লেসটা আবার এটা কোথায় খুঁজে পাবো? এই যে তিনটা কালারের বাটন দেখতে পাচ্ছেন না, খুব ছোট যদিও, তাই না? লাল, সবুজ আর নীল, তিন কালারের যে বাটনটা আছে, এখানে যদি যান মার্কেট প্লেসটা আবার খুঁজে পাবেন। আচ্ছা, আর ওকে ব্যবহার করা খুব সহজ, এর জন্য যে আমার এখানে সিম্পলি টার্গেট আইপিটা বলে দিলেই কাজ হচ্ছে। আমি এখানে বলে দিলাম HTTPS, এই অ্যাটাক বাটনে ক্লিক করব। ও ফার্স্টে যে ক্রল করছে, এই বার্ব সুইটে যেটা ক্রল, জ্যাপে সেটাকে স্পাইডার নাম বলে ডাকে। এরপর দেখুন সে অ্যাক্টিভ স্ক্যান করছে। যা যা ইস্যুস পাবে আমি এই অ্যালার্টে সে শো করতে থাকবে। প্রথমে একটা ইস্যুস দেখাচ্ছে, এখানে যদি ক্লিক করি, এখানেও যে উপরে রিকোয়েস্ট রেসপন্স আপনাকে দেখাবে কোন রিকোয়েস্টে কি পেয়েছে, এবং হ্যাঁ, এই জায়গায় ইস্যুর ডেসক্রিপশন আপনাকে দিবে। মেটাস্প্লয়েড যেরকম দিচ্ছিল এখানেও সেরকম প্রোভাইড করবে। ওকে, তো অনেক ধরনের উইকনেস হয়। আপনি এখান থেকে ডেসক্রিপশন বা এই যে রেফারেন্সে যে লিঙ্ক গুলো দেয়, এটা থেকে পড়ে একটা আইডিয়া নিতে পারেন, আচ্ছা এটা কি রিস্ক বা কি উইকনেসের কথা বলছে। অনেক উইকনেস তো হয়, তো অনেক ক্যাটাগরি উইকনেস হয়। এবং এই যে উপরে রিকোয়েস্ট রেসপন্স থেকে আমরা এভাবে, আচ্ছা কি রিকোয়েস্ট পাঠিয়েছিল, কি রেসপন্স এসেছে, মানে সে কি পেলোড বা কি কিসের ভিত্তিতে আসলে হ্যাকিং এর বা উইকনেসের কথাটা বলছে, একটা আইডিয়া আমরা পাবো। ঠিক আছে, এরকম আরো বিভিন্ন অটোমেটেড স্ক্যানার আসলে হয়ে থাকে, যে কোনোটা বা ফ্রি এর ভিতরে জ্যাপটা ভালো, বা আরো কোনো অটোমেটেড স্ক্যানার যদি ব্যবহার করতে চান অবভিয়াসলি করতে পারেন। আমাদের ক্র্যাক জাতীয় ব্যবহারের চিন্তা ভাবনাটা অ্যাভয়েড করাটাই বেটার। আমাদের ফ্রি অল্টারনেটিভ আছে, কি দরকার এটা অন্য কিছু করার। ওকে, বা ঝুঁকি নেওয়ার কি দরকার? ভাবসুট প্রো ইউজ করি, তো আমার আজকে উইন্ডোজ সব ক্রাশ করছে। আমি এই কিছুক্ষণ আগে সেট আপ দিয়ে ক্লাসে জয়েন করছি। ভার্ব প্রো থেকেই? হ্যাঁ, আচ্ছা, প্রো ওই আপনার ক্র্যাকটা নিয়েছিলাম যে বলছিলাম না, একটা লাইসেন্স, ফ্রি লাইসেন্স নিলাম, অন্য জনের নামে ছিল ওইটারই। আমার লিনাক্স লিনাক্স থেকে আমার উইন্ডোজ এর ভিতরে ধরে নিছে আর কি। কেমন যেন লাগলো, একটু টান দিছে ধরে, আবার আমার তো সবকিছু বন্ধ হয়ে গেছে। খুব ঝামেলার বিষয় এরকম হলে। কিছু ম্যালওয়্যার আছে এই ভার্চুয়াল বক্সের এই এনভায়রনমেন্ট এসকেপ করে বাইরে বের হয়ে চলে আসতে পারে। হ্যাঁ, আসলে প্রবলেমেটিক। যাই হোক, আমরা ক্র্যাক বা এগুলো ইউজ না করাই বেটার। আর এগুলো খুব জনপ্রিয় টুলস, এগুলোতে মানে ভেজাল হয় বেশি। সেটা কিভাবে বোঝায়, আপনারা হয়তো কেউ জানেন যে ওষুধ কোম্পানি, আমাদের যে ওষুধ খাই না, যে এই কোম্পানির ওষুধ দামি বা আহ, ব্যবহার জনপ্রিয় বেশি, এগুলোর ভেজালও কিন্তু হয়, ভেজাল ওষুধ মার্কেটে সেল হয়। তো সেম মেকানিজম এই হ্যাকিং এর ক্ষেত্রেও করে, যেগুলো জনপ্রিয় টুলস অনেকের দরকার পড়ে পেইড, এগুলো হ্যাকাররা বিভিন্ন ক্র্যাক, ম্যালিশিয়াস ক্র্যাক অ্যাকচুয়ালি, এগুলো স্প্রেড করে থাকে। আমাদের জন্য ঝুঁকি আছে, তো দরকার নেই আমাদের ওই ঝুঁকির মধ্যে যাওয়ার। এমনিতেই একটা অ্যাপ্লিকেশনের উইকনেস বোঝার জন্য যথেষ্ট পেইনে থাকতে হবে আমাদের। ওকে, স্যার ওই ব্লাকার ব্লাকার্স লিনাক্স এর যে ওয়াইফাইটা কানেক্ট, ওইটা তো দিতে পারতাছি না। ইনস্টল করে ফেলছি কিন্তু দুইটা দিতে পারতাছি না। কালে ইনস্টল করলো আমারে টান দেয় দুইটা, ওই প্যারোট ইনস্টল করলো টান দেয়। আমি দুইটা অপারেটিং সিস্টেম চালাই শান্তি পাই না। আপনি এই কি জন্য ব্ল্যাক আর্থের বললেন না ব্ল্যাক বক্সের কথা বললেন? ব্লাকার্স বলছি আরে, মানে ডুয়েল আচ্ছা, বুটে সেট আপ দিছি, তো এখন শুধু ওয়াইফাইটা কানেক্ট করতে পারতাছি না স্যার।
এই তো একটা প্রবলেম। আর্টে তো নর্মালি এমন হওয়ার কথা না, ড্রাইভার খুঁজে পাওয়ার কথা। মানে আপনি সিস্টেম সিটিএল স্টার্ট আই ডাব্লিউডি দিছি, তারপরও হচ্ছে না। ব্ল্যাক আর্টসে কমান্ডে কিছু পার্থক্য আছে, আমি যতদূর জানি। আমি ব্ল্যাক আর্টসে খুব বেশি অভ্যস্ত না, আমি মোস্টলি কালি বা প্যারোট ব্যবহার করি। স্যার কমান্ডে ওখানে কিছু, স্যার ওখানে 2000 কত যেন টুলস আছে, শুধু হ্যাকিং টুলস। ওটা কালিতেও পাবেন কিন্তু। কালির একটা আছে ফুল এডিশন, হ্যাঁ, ওটা প্রায় 9 জিবি, 9-10 জিবি মতো সাইজ। কালিরও এরকম 2-3 হাজার টুলস এর কালেকশনের আছে, কিন্তু বাস্তবে আসলে এত টুলস দরকারই তো পড়ে না টেস্টিং এর সময়। বা দরকার পড়লে বিশেষায়িত 1-2টা টুলস লাগলে আমরা সেট আপ করে নিতে পারি। ওকে, কেউ কেউ আছে আরো মিনিমালিস্টিক অ্যাপ্রোচে দেয়, একদম উবুন্টুর বেয়ার মেটাল হয়তো সেট আপ করবে, কিচ্ছু নাই, একদম ফ্রেশ, খুব ছোটখাটো ফাইল, যেটা স্যার যেটা দরকার শুধু ইম্পর্টেন্ট 5-10টা টুল সেট আপ করে নেয়। এটা হাজার হাজার টুলস কোনো দরকার রকি নেই। লিনেক্স রকি লিনেক্স যেটা আছে ওইটা হচ্ছে একদম শুধুই লিনেক্স, আর কিছুই থাকে না। হ্যাঁ হ্যাঁ, তো ওই জায়গাগুলোতে সেট আপ করে নিলে যেটা হচ্ছে আমার মানে নিজের কন্ট্রোলে থাকছে, নিজের মন মতো টুলস দিয়ে একটা অপারেটিং সিস্টেম বানাতে পারছি। তবে ওটারও সুবিধা অসুবিধা আছে। অনেক সময় যে এই সেট আপ করতে গিয়ে একটা টাইম ওয়েস্ট হবে, তো তার দরকার কি, যেগুলো খুব বেশি দরকার পড়ে এরকম 250-300 টুলস কালি প্যারোট সবারই আছে, এদের একটা সেট আপ করে নিলেই কাজ চলবে। আমার তো কাজ করা দিয়ে কথা। হ্যালো, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। ভাইয়া, আমি এই যে অ্যামাজ টুলটা যখন রান করছিলাম, ওই রান করার পরে একটা ইরোর দিছিল, গ্রুপে দিছিলাম, মনে ইরোর না কি ওইটা বুঝতে পারিনি। আবার কি একটু দেবো গ্রুপে? হ্যাঁ, গ্রুপে দেন, দেখি। ওকে। ভাইয়া দিছি। শাহজালাল জয়, আপনি কোথা থেকে যে কি দিলেন আমি বুঝিনি, আর একটু কনটেক্সট বলুন। ভাইয়া অ্যামাজ টুলটা রান করার পরে, না না, আমি হচ্ছে গিয়ে ওই শাহজালাল জয়কে বলছিলাম। আচ্ছা, আপনার ওটা লোড হচ্ছে, আমার এখনো শো করেনি। ইনফরমেশন গ্যাদারিং এর এত ওয়েবসাইট আছে স্যার, এগুলো মানে দেখতে দেখতেই টাইম শেষ হয়ে যায়, এত ওয়েবসাইট। হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইট টুলস, অটোমেটেড ফ্রেমওয়ার্কস, বেশ কিছু আছে, এগুলো ট্রাই আউট করবেন শুধু না দেখে। দেখবেন যে আচ্ছা রান করে দেখি কি হয়, বা কি কি ভ্যালুয়েবল পাওয়া যেতে পারে। আর রান করলেই আমার সিস্টেম খালি ক্রাশ করে। আমি তারপরে করি, সমস্যা নাই। এই যাবৎ মনে হয় কয়েকশো বার সেট আপ দিছি। অন্য কোনো জায়গাতে ইনফেকশন মেবি কিছু একটা হয়ে আছে, মেবি। ভাইয়া এটা এখানে আপনার ওখানে যেটা এসেছে ওটা ডিএনএস এর রেকর্ড গুলো এনেছে, সাবডোমেইন travelocity.ca। না, সেগুলো পাইনি। ক্লাউড যে প্রোভাইডার বা ডিএনএস যে প্রোভাইডার, আলট্রা ডিএনএস, ওর ওখান থেকে ইনফরমেশন নিয়ে চলে আসছে। সাবডোমেইন সে এখনো পাইনি। ওই এএসএন কেটে দিয়ে ট্রাই করতে পারেন, আবার অন্য টুলস দিয়ে ট্রাই করতে পারেন, গুগল ডক্স দিয়ে ট্রাই করতে পারেন, আবার আরেকটা সাইট দেখিয়েছিলাম না আপনাদের, C99, ওটা দিয়ে ট্রাই করতে পারেন। ওকে, মানে এই জন্যই মাল্টিপল টেকনিক দেখানো যাচ্ছে, এটা কাজ না করলে ওইটা কাজ করে কিনা। ভাইয়া ওইগুলো ট্রাই করছিলাম, ওইগুলোতে আসে। হ্যাঁ, এমআরসি মাঝে মধ্যে এরকম হয়। হ্যাঁ, আবার আবার ফার্দার রান করে দেখেন, বা এমআরসি এর গিটহাব পেজে দেখেছিলাম, ওর কিন্তু অনেকগুলো অপশন আছে, আরো কয়েকটা মডিউল আছে। ওগুলো ট্রাই করে দেখতে পারেন, যাচ্ছে অন্য কোনো অপশনে
কাজ করে কিনা, বা র্যান্ডমলি কয়েকটা অপশন দিয়ে দেখেন যাতে কোনটা কি হয় না, একটু এক্সপেরিমেন্ট করে দেখতে হবে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমি অ্যামাজটা রান করলে এরকম আছে যে ভাইয়ের যে আসছে, আমার প্রত্যেকটা ইসেতেই টার্গেটেই একই রকম দেখাচ্ছে। টার্গেটে এমএসের অন্য অপশন গুলোতেও কি একই অবস্থা হয়?